শেয়ার স্ক্রিন। ওকে, তোরা কি স্ক্রিন দেখোস? হ্যাঁ। আচ্ছা, আমি একদম শুরু থেকে একবার বলে যাই যা যা লাগবে যা যা লাগবে না। কিছু কিছু জিনিস আছে খালি মুখস্থ করার মতো, ওগুলো আমি বলে যাবো যে এইগুলো মনে রাখ বা রিডিং করে যাইস। ওগুলো আর কি খুব বেসিক ইংলিশ, তো ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই। আচ্ছা, তো 453 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ওয়াই ডু উই নিড ট্রান্সপোর্টেশন ট্রাফিক ম্যানেজমেন্ট? বলার কিছু নাই। তারপর ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে যে সাপ্লাই, একটা হচ্ছে যে ডিমান্ড, আর একটা হচ্ছে যে ল্যান্ড ইউজ। জাস্ট পয়েন্টগুলো দেখে নিস। এগুলো নিয়ে যদি ইন কেস দেয় যে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের তিনটা অ্যাসপেক্ট কি, তখন এগুলো লিখে দিবি আর কি। তারপর সাপ্লাই ম্যানেজমেন্ট মানে কি? সাপ্লাই ম্যানেজমেন্টের এক কথায় যেটা মিনিং সেটা হচ্ছে যে রোড ক্যাপাসিটি বাড়ানো, অথবা যাতে হচ্ছে গাড়িগুলার ট্রাভেল করতে পারে, সার্ভিস দেওয়া, সার্ভিস রিলেটেড যা যা আছে সব হচ্ছে আমার সাপ্লাই ম্যানেজমেন্ট। তো ওল্ড পার্সপেক্টিভ ছিল যে টাকা ঢালা, সমস্যা আছে টাকা ঢালো, রাস্তা বাড়াও, এগুলো বাড়াও, ঠিক করো। আর নিউ পার্সপেক্টিভ হচ্ছে যা আছে আছে, একটু এফিশিয়েন্ট বানাও। তো এটা হচ্ছে সাপ্লাই ম্যানেজমেন্ট। আর ডিমান্ড ম্যানেজমেন্ট হচ্ছে যে রাস্তাকে নিয়ে আমি আর কিছু করবো না, এবার এই মানুষদের বলবো যে তুমি একটু কম ট্রাভেল করো, তুমি একটু অন্য রাস্তা ফলো করো, তুমি একটু এইভাবে চলো। তো এই জিনিসগুলো হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। তো বিভিন্ন রকম অল্টারনেটিভ দেওয়া, তারপর কিছু ধরনের সাবসিডি দেওয়া, কিছু কিছু জায়গায় খরচ কমায় দেওয়া, এগুলো ম্যানেজ করে হচ্ছে ডিমান্ড। এইভাবে ডিমান্ড সাইডটা ম্যানেজ করা যায়। তো ডিমান্ড ডিমান্ডের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যে পার্কিং ক্যাশ আউট প্রোগ্রাম। এটা ম্যামের একটা ফেভারিট টপিক। তো পার্কিং ক্যাশ আউট প্রোগ্রাম মানে সেটা হচ্ছে যে আমি এমপ্লয়িকে একটা $100 ভাউচার দিয়ে দিব। তো যত হচ্ছে পার্কিং এর গুলোতে খরচ করবে তত ভাউচার থেকে কাটবে। আর যদি পার্কিং এ খরচ না করে তাহলে ভাউচারটা জমে যাবে। তাহলে তো লাভ কি হবে? একজন এমপ্লয়ি গাড়ি না চালায় বাসে আসবে, পার্কিং এর খরচ লাগতেছে না, মাসে মাসে এক্সট্রা $100 পাচ্ছে। তো এটা হচ্ছে পার্কিং ক্যাশ আউট প্রোগ্রাম। ওকে। তারপর ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট কি? এটা হচ্ছে যে বিভিন্ন রকম ল্যান্ড ইউজ কিভাবে ম্যানেজ করা যায়, একদম বাংলা জিনিসপত্র। তো এখানে হচ্ছে জাস্ট ল্যান্ড ইউজ ম্যানেজমেন্টের কিছু জিনিসপত্র দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। যে গ্রোথ অ্যান্ড ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি সেন্টার। তো এই জিটিএসিটা হচ্ছে যে একটা পপুলেশন বা একটা সোসাইটির মধ্যে হচ্ছে একটা এরিয়া বানায় ফেলা। ওই এরিয়াটা হচ্ছে একেবারে এমপ্লয়ার্স, স্মল বিজনেস, রেসিডেন্সিয়াল ইউনিট, এরকম করে ভাগ ভাগ করে দেওয়া। তো এরকম করে ল্যান্ড ইউজটা যদি আমি ম্যানেজ করে দিই, একেবারে ঢাকার মতো এক জায়গায় সবকিছু না করে দিই, তাহলে কি হবে? একটা এফিশিয়েন্ট সিস্টেম বানানো যাবে। ঢাকায় সবকিছু এক জায়গায় রেখে আমি না গ্রোসারি শপিং এর রাস্তা আলাদা করতে পারতেছি, না বিজনেস আলাদা করতে পারতেছি, না স্কুলের আলাদা করতে পারতেছি, সব এক টাইমে পড়তেছে। বাট যদি আমি লোকেশনটা একটু ভালো মতো ম্যানেজ করতে পারতাম, তাহলে হয়তো বা আমি অল্টারনেটিভ রাউট দিয়ে অল্টারনেটিভ টাইমিং দিয়ে আমি আরো ভালো সিস্টেম করতে পারতাম। এটাই আমার হচ্ছে জিটিএসির মেইন অবজেক্টিভ। এবার জিটিএসির সময় কিছু কনসিডার করা লাগবে যে আমি চাইলেই তো শহর বানাতে পারবো না, আমার বাকি জিনিসও চিন্তা করা লাগবে, যাতে এটা এয়ারে কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তারপর হচ্ছে যে আমার বাজেটের মধ্যে যাতে এটা কুলায়, এগুলো আর কি সব, নাথিং কমপ্লিকেটেড। আর জিটিএসির মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আউটপুট হচ্ছে যে 25% পর্যন্ত আমার ওনারশিপ হচ্ছে কমে যাবে কারের। যেহেতু আমার শহরটা খুবই প্ল্যান, গাড়ি ছাড়া আমি বাসে আমি ট্রাভেল করতে পারতেছি, সো আমার সিস্টেমটা আরো বেশি এফিশিয়েন্ট হবে। তারপরে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমার অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটিএমএস। তো এটিএমএস কেন লাগবে? বাংলা কথা, কনজেশন কমাইতে, মোবিলিটি বাড়াইতে, সেফটি বাড়াইতে, আর পারফরমেন্স বাড়াইতে। কিভাবে কিভাবে করা যায়? ট্রাফিক ইনফরমেশন নিয়ে কাজ করা যায়। পয়েন্ট ডিটেক্টর, ইন্টারভেল ডিটেক্টর। পয়েন্ট ডিটেক্টর মানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, আর ইন্টারভেল হচ্ছে একটা ফিক্সড টাইমের মধ্যে যখন আমার ডাটা কালেক্ট করে। তো ফিক্সড টাইমের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে যে ফ্লোটিং কার ডাটা, সেটা হচ্ছে যে একটা গাড়ির মধ্যে জিপিএস লাগায় গাড়িটারে পুরো বাংলাদেশ ঘোরায়, তো এলাকা ঘোরায়, ডাটা কালেক্ট করে। আরেকটা হচ্ছে যে বিভিন্ন রকম বুথ বসায়, টোল সিস্টেম, তারপর হচ্ছে ট্রান্সপন্ডার, ক্যামেরা, এরকম কয়েকটা স্টেশন বসায় ডাটা কালেক্ট করে। এটা হচ্ছে অটোমেটিক ভেহিকল আইডেন্টিফিকেশন। এখান থেকে জাস্ট একটু বানানোর জন্য একটা কোশ্চেন দিতে পারে, কারণ সব তো কমপ্লিকেটেড কোশ্চেন দিবে না, কিছু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যেগুলো থাকবে এখান থেকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসার সুযোগ আছে। তারপর হচ্ছে
কি করা লাগবে? একটা হচ্ছে রিয়েল টাইম ডাটা না লাগবে, তারপর হচ্ছে ট্রাফিক ফ্লোকে অপটিমাইজ করা লাগবে। তো সিগন্যাল দিয়ে অপটিমাইজ করা যায়। প্রি টাইমড, অ্যাকচুয়েটেড, সেমি অ্যাকচুয়েটেড। প্রি টাইমড মানে সিগন্যাল বাংলা যেগুলো টাইম ফিক্সড, যে 3 মিনিট পর পর সবুজ হবে, 2 মিনিট পর পর লাল হবে, এগুলো হচ্ছে প্রি টাইমড। আর অ্যাকচুয়েটেড মানে জ্যাম অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী সেন্সরগুলো রিডিং দিয়ে বলবে যে এখন ছাড়ার টাইম হয়েছে, এখন ছাড়ার টাইম হয় নাই। আর সেমি অ্যাকচুয়েটেড মানে সামওয়্যার বিটুইন, সব জায়গায় ডিটেক্টর নেই, কিছু জায়গায় ডিটেক্টেড। তো মাইনর রোডের মধ্যে সেমি অ্যাকচুয়েটেডটা ইউজ হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে ছোট রাস্তাগুলো তো আমি সারাক্ষণ প্রি টাইম সিগন্যাল দিব না, যখন অনেকগুলো গাড়ি মাইনর রোডে জমে যাবে তখন একবারে ছেড়ে দেবো। এই কারণে মাইনর রোডগুলোতে সেমি অ্যাকচুয়েটেড ইউজ করা হয়। তারপর ট্রাফিক প্রেডিকশন। ট্রাফিক প্রেডিকশন করলে আমি আমার সিস্টেম ভালো করতে পারবো। নাইস মেথড আছে যেগুলো হচ্ছে যে সব পুরাতন ডাটাগুলো আছে, ডাটাগুলো দিয়ে প্রেডিকশন করা। আর একটা হচ্ছে প্যারামেট্রিক মেথড। সেই প্যারামেট্রিক মেথডটা কি হয়, একদম টাইম সিরিজে ডাটা থাকে, টাইম সিরিজের ডাটা দিয়ে প্রেডিক্ট করে। সেটা হচ্ছে আরিমা। আরিমার একটা এক্সাম্পল হচ্ছে, যদি আমি ট্রাফিকের পিকগুলো জানি, বাংলাদেশের ট্রাফিকের পিক কয়টার থেকে হয়, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা একটা পিক দেখা যায়, আবার 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এই টাইমগুলোতে পিক দেখা যায়। তো এই পিকগুলোর উপর ডিপেন্ড করে যদি আমি একটা মডেল ট্রেন করে আমি হচ্ছে ডাটা ট্রাফিক প্রেডিক্ট করার চেষ্টা করি, এটা তখন অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এরেঞ্জ বা আরিমাতে হয়। আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তো জাস্ট বেসিক্যালি মেশিন লার্নিং যেটা। ওকে, তো এটা হচ্ছে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট। অ্যাপ্লিকেশন হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে কিভাবে অ্যাকমপ্লিশ করা হয়, এটা বিগ ডিল না। করিডোর ম্যানেজমেন্ট মানে হচ্ছে অল্টারনেটিভ রাউট গুলা, কোন রাস্তায় কখন বেশি গাড়ি কম গাড়ি ছাড়বো, এটা হচ্ছে আমার করিডোর ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে যে আরেকটা অ্যাপ্লিকেশন কি, লেভেল অফ সার্ভিস ব্যালেন্স করা, সব জায়গায় জ্যাম না থেকে একবার এক জায়গায় জ্যাম, একবার আরেক জায়গায় জ্যাম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, তারপর হচ্ছে যে ট্রাভেল ডিমান্ড ম্যানেজমেন্ট, এটাও বাংলা কথা, কনজেশন ম্যানেজমেন্ট। খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপত্র। এখন হচ্ছে একটু ডিটেলস এর জিনিসগুলোতে যাব, সেটা হচ্ছে যে তোর ফান্ডামেন্টাল প্রপার্টিস, টাইম হেডওয়ে, স্পিড হেডওয়ে, ডিস্টেন্স হেডওয়ে, ফ্লো রেট, আচ্ছা এগুলো পরে দেখবো না একবারে। তো টাইম হেডওয়ে, তো টাইম হেডওয়েটা আমি একটু ফাস্ট বলে যাব, কারণ এখানে যত বেশি চিন্তা করতে যাবো তত বেশি কনফিউজিং লাগবে। টাইম হেডওয়ে, টাইম হেডওয়ে মানে কি সেটা তো জানোস, সেটা হচ্ছে যে যখন আমার একটা রাস্তা থাকবে, এই ফিক্সড পয়েন্টে একটা গাড়ি ক্রস করছে, নেক্সট গাড়িটা যতক্ষণ পর ক্রস করবে এটা হচ্ছে টাইম হেডওয়ে। তো টাইম হেডওয়ের মধ্যে যখন, এই গ্রাফটা একবারে বলে দিই, ফ্লো রেট, ফ্লো রেট যত কম থাকে টাইম হেডওয়ে তখন অনেক ধরনের হইতে পারে। বাট ফ্লো রেট যখন বেশি থাকে, 25-30, যখন বেশি ফ্লো রেট থাকে তখন একটা এরকম ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। তো এই জিনিসটার ফিজিক্যাল এক্সপ্লেনেশনটা কি? ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, যখন ফ্লো রেট কম মানে কম গাড়ি যাচ্ছে, তখন একটা গাড়ির 10 সেকেন্ড পর একটা গাড়ি আসতে পারে, 20 সেকেন্ড পর আসতে পারে, 3 সেকেন্ড পর আসতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো ইট ইজ সর্ট অফ এ র্যান্ডম ডিস্ট্রিবিউশন। যখন হচ্ছে আমার ফ্লো কম, তখন টাইম হেডওয়েটা অনেক রকম হইতে পারে। এই কারণে দেখ খুবই র্যান্ডম, সবগুলাতেই সেম প্রবাবিলিটি, অলমোস্ট সেম প্রবাবিলিটি। 1 সেকেন্ডও আছে, 2 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, সবগুলোই অনেকগুলো আছে। বাট যখন ফ্লো বেশি হয়, তখন তো চাইলেই একটা গাড়ির 2 সেকেন্ড পর একটা গাড়ি আসে না। যখন ফ্লো অনেক বেশি, তখন একটা গাড়ির পর পর একটা গাড়ি আসবে, তখন ডিস্ট্রিবিউশনটা খুব ক্লোজলি স্পেসড হয়। 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 3 সেকেন্ড, এই কয়েকটা টাইমের মধ্যেই একটার পর একটা গাড়ি আসা শুরু করে, কারণ ফ্লো বেশি। ফ্লো যদি বেশি হয় তাহলে তো র্যান্ডম হওয়ার কোনো সুযোগ নেই। তখন হচ্ছে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটা হচ্ছে সার্ভে থেকে আসে ইউজুয়ালি, সার্ভে থেকে দেখা গেছে যে এরকম আসে। তো এই জিনিসটা কি বুঝছস যে কেন হচ্ছে ফ্লো কম থাকলে আমরা র্যান্ডম ডিস্ট্রিবিউশনে যাই আর ফ্লো বেশি থাকলে নর্মাল ডিস্ট্রিবিউশনে যাই? এটা বুঝলে এখানে আর কোনো কিছু রিডিং বলা লাগবে না। নেক্সটে চলে যাবো। আমি বুঝছি। ওকে, তাহলে চলবে। তো একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে নর্মাল। তো র্যান্ডম আর নর্মালের মাঝখানে যেটা আছে এটা আমাদের সিলেবাসে নাই, সো এটা আমরা দেখতেছি না। তো র্যান্ডমটা বোঝার জন্য আমাদের লাগে হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, র্যান্ডম হেডওয়েটা বোঝার জন্য। আর নর্মালটা বোঝার জন্য আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এখন আমি হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডেরিভেশনটা লাগবে না, বাট তাও একটু জাস্ট বলে যাই। সেটা হচ্ছে যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এই ইকুয়েশনটা ইউজ করা হয়। তো প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে mx e টু দি পাওয়ার মাইনাস m বাই এক্স ফ্যাক্টোরিয়াল। আমাদের জাস্ট ফর্মুলাটা, এই ফর্মুলাটা
পারলেই হবে আর কি, এই ফর্মুলাটা দিই সব ম্যাথ হয়। তো এটা ডেরিভেশনটা জাস্ট দেখে নিস একবার, আমি একবার শর্টকাট খালি বলে দেবো। সেটা হচ্ছে যে প্রবাবিলিটি যখন জিরো হয়, প্রবাবিলিটি অফ জিরো কার, তখন হচ্ছে এক্স এর ভ্যালু জিরো বসাইলে ই টু দি পাওয়ার মাইনাস এম আসে। আর প্রবাবিলিটি অফ জিরো মানে কি? প্রবাবিলিটি অফ জিরো মানে probability of headway being greater than time interval। তো অবভিয়াসলি আমার টাইম ইন্টারভেল যদি, আমার স্টাডি টাইম ইন্টারভেল যদি হয় 20 সেকেন্ড, তাহলে একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির হেডওয়ের যে টাইমটা, এটা 20 সেকেন্ডের বেশি হলে তো এখানে আমি কোনো গাড়ি দেখবো না, তাই না? তো যদি হেডওয়েটা ইন্টারভেলের চেয়ে বেশি হয়, তাহলে কয়টা গাড়ি আমি দেখবো? ধর আমার ইন্টারভেল 20 সেকেন্ড নিয়ে আমি কাজ করতেছি, বাট আমার হেডওয়ে হচ্ছে 30 সেকেন্ডের, তাহলে তো এই 20 সেকেন্ড আমি কোনো গাড়ি দেখবো না। তাহলে probability of zero কার হচ্ছে probability of headway being greater than time interval। তাহলে probability of headway greater than time interval is equal to the power minus m। এখান থেকে এই পার্টটা আসছে। তো m হচ্ছে কি, নাম্বার অফ ভেহিকেলস এট টাইম t। তো এটা হচ্ছে v ইন্টু টি বাই 3600 দিয়ে m কে রিপ্রেজেন্ট করা যায়। ভেহিকেল পার আওয়ার কে ভেহিকেল পার সেকেন্ডে কনভার্ট করে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে, এলিমেন্টারি ম্যাথ। তারপরে m বের করছে। আবার টি বার মানে হচ্ছে এভারেজ টাইম যেটা। তো ভেহিকেল পার আওয়ারকে সেকেন্ড, ভেহিকেল পার সেকেন্ডে কনভার্ট করলে এটা ভেহিকেল এভারেজটা পাওয়া যায়। তো এখানে টি বারের বসাই দিচ্ছে, জাস্ট এই ভ্যালুগুলো বসায় ইকুয়েশনটা বের করছে। না বুঝলে, এটা বোঝার মতো আর কি, একবার জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, প্লাস ইম্পর্টেন্টও না, তাও একটু বলে গেলাম। তো এই ইকুয়েশনটা দিয়ে আমি হচ্ছে র্যান্ডম হেডওয়ে যেটা, সেটা প্রেডিক্ট করতে পারবো। ওকে, আরেকটা জিনিস যেটা বোঝা লাগবে যে একটা হেডওয়ে 1 সেকেন্ডের চেয়ে কম বা 2 এর চেয়ে বেশি, এটা বের করার জন্য 1 - 2 করা লাগে। এটার কারণটা কি? কারণ যখন আমার একটা ডিস্ট্রিবিউশন থাকে, probability of greater than 1 মানে হচ্ছে এই এরিয়া, আর probability of greater than 2 মানে হচ্ছে এই এরিয়া। তাহলে একটা হেডওয়ে 1 থেকে 2 এর মধ্যে আছে, এটা probability of 1 minus probability of 2 না? এটাই এখানে করছে, কোনো probability বের করার জন্য 1 - 2, জাস্ট টাইম ইন্টারভ্যালের probability। তারপর হচ্ছে নর্মালটা। তো এটা হচ্ছে নর্মাল হেডওয়ের জন্য আর কি একটা এক্সাম্পল করে রাখছে। এটা কেমনি করছে আমি একবার বলে যাই। সেটা হচ্ছে যে নর্মালের জন্য, নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য অনেকগুলো টাইম দেওয়া আছে। তারপর আমার যেটা বের করা লাগছে সেটা হচ্ছে জেড। জেড কিভাবে বের করে? জেড হচ্ছে টি মাইনাস টি বার। জেড হচ্ছে টি মাইনাস টি বারের মডুলাস ভ্যালুটা। তো টি বার হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে এভারেজ টাইম 2.2। তো জাস্ট মাইনাস করে এই টেবিলটা বানাইছে। তারপর এস হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা, সেটার ভ্যালু দেওয়া আছে 0.85। তো জেড বাই এস এর জন্য হচ্ছে, আচ্ছা এস কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি আমি ভুলে গেছি, বাট কিছু একটা এট দিস মোমেন্ট মনে পড়তেছে না আমার। তো ওই ভ্যালুটা দেওয়া আছে। তো জেড বাই এস এর একটা টেবিল পাবি। তো যখন জেড বাই এস এর একটা টেবিল পেয়ে গেছিস, তখন নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্টের মধ্যে 2 ডাইমেনশন আছে। এই ডাইমেনশনেও জেড বাই এস আছে, এখানেও একটা আছে। তো জেড বাই এস এর ভ্যালুগুলোর ঘরগুলো আর কি, জেড বাই এস এর মধ্যে তো একটা আছে যে 0.1 ঘর, আর একটা হচ্ছে 0.2 ঘর। এখানে হচ্ছে মোস্ট প্রবাবলি 0.1 ঘর, আর এখানে মনে হয় 0.01 ঘর। তো এই টেবিল থেকে আর কি জেড বাই এস এর ভ্যালুটা দিয়ে বের করা লাগে আর কি প্রবাবিলিটিটা। টেবিল দেখলে আর কি বুঝতে পারবো যে কোথায় কি আছে। টেবিলটা এই স্লাইডে ইনক্লুডেড নাই দেখে আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি, বাট জেড বাই এস এর টেবিল থেকে প্রবাবিলিটিটা বের করা যায়। তো এরকম করে প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালের প্রবাবিলিটি বের করা হয়েছে। তো এই টেবিলটা আমার, কোথায় আছে? এটা স্লাইডে নাই, এটা বইতে আছে, আমি বইটা খুঁজে দেবো। এখন এই টেবিলটা এইভাবে জেড বাই এস কিরকম করেছে আমার এখন মনে আসতেছে না আর কি, অনেক আগে দেখছিলাম তো। আচ্ছা আমি টেবিলটা পাইলে দেখাই দেবো না। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আসছে আর কি। তো আগে যেটা আমি বলছিলাম যে প্রবাবিলিটি গুলো মাইনাস করে করে ইন্টারভ্যালের প্রবাবিলিটিটা বের করা লাগে। তো 0.4952 থেকে 0.4773 মাইনাস করলে 0.0179 পাবি। তাই প্রত্যেকটা প্রবাবিলিটি পেয়ে গেছিস। এখন জাস্ট টোটাল নাম্বার অফ কারকে প্রবাবিলিটিতে গুণ দিয়ে দিলেই এই পার্টটা পেয়ে যাবে। তাহলে কি হইলো? তাহলে আমি হচ্ছে ফর্মুলা দিয়ে
বলে দিলাম যে হেডওয়ে 0 থেকে 0.5 সেকেন্ডে আছে 62টা গাড়ি, হেডওয়ে 2.5 থেকে 3 সেকেন্ডের মধ্যে আছে হচ্ছে 662টা কার্স। এই যে এটা আমি একটা প্রেডিক্ট করলাম, এটাই হচ্ছে আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কাজ। নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আমি হচ্ছে প্রেডিক্ট করতে পারছি যে কয়টা গাড়ি আসতে পারে। এটাই হচ্ছে এটার ফাংশন। আমি এতক্ষণ ধরে এই কাজটাই করলাম, এটা প্রেডিকশন করলাম। এখন কম্পারিজনটা আসে। কম্পারিজনটা কি আসে? কম্পারিজনটা আসে হচ্ছে, এই জিনিসটা ইগনোর করুন, আমি একদম ডিরেক্ট টেবিল দেখালে বলতে পারবো। কম্পারিজনটা আসে হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন, সেটা কি নর্মাল নাকি সেটা হচ্ছে বাইনোমিয়াল, কিভাবে বুঝবো? ডেফিনেটলি কম্পেয়ার করা লাগবে। তো এই টেবিলটা দিয়ে হচ্ছে কম্পেয়ার করা লাগে আর কি। তো ধর এফ নট হচ্ছে র ডাটা, আমি বৈশা বৈশা গাড়ি গইনা পাইছি এই কলমটা। আর এফটিটা হচ্ছে প্রেডিকশন, যে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে এইরকম ডাটা আসা উচিত। তো এই এফটিটা কোত্থেকে পাইছি? ওই যে আগে আমরা এতক্ষণ ধরে প্রেডিকশন করলাম এই জিনিসটা, এফ থিওরিটিক্যাল, এটাই হচ্ছে এই টেবিলটা এফটি। তারপর এফ নট মাইনাস এফটি বাই এফটি হোল স্কোয়ার করে করে এই ভ্যালুটা, এই টেবিলটা বানাইছি, এই রোড কলমটা বানাইছি। দেন আমি একটা ভ্যালু পাইছি। এই ভ্যালুটাকে আমার কম্পেয়ার করা লাগে একটা গিভেন টেবিল থেকে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন টেবিল থেকে। তো আমি হচ্ছে এই থিওরিটিক্যাল আর অবজার্ভড কম্পেয়ার করে পাইছি 67.5। এখন দেখি আমি আমার ডাটা ছিল কয়টা, 18টা ডাটা ছিল। এন্ড আলফা মানে হচ্ছে সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স কোয়েশ্চেনে বলা ছিল 0.05। তো 0.05 আর 18 এর মধ্যে আসছে হচ্ছে 28.9। তার মানে 28.9 এর চেয়ে যদি বেশি হয় তার মানে আমার ডাটাটা ঠিক না, মানে হচ্ছে এই দুইটা সেম না। ডিএফটা কেমনে আসছে আমি একটু পরে বলতেছি, 18টা কেমনে আসছে বলতেছি। তো 28.9 আসছে, তাহলে আমার ক্রিটিক্যাল হচ্ছে 28.9, বাট আসছে 67.5, তাহলে কি অনেক বেশি না? বেশি আসছে না টেবিলের চেয়ে? তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানে ডিক্লেয়ার করা যে আমার অবজার্ভ ডাটাটা থিওরিটিক্যাল ডাটার সাথে সামঞ্জস্য না, এই আমার এখন নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে নেই। ওকে, তো এখন যেটা আমি বলি নাই সেটা হচ্ছে ডিএফ কেমনে আসছে। ডিএফ আসার হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আই মাইনাস ওয়ান মাইনাস পি। আই হচ্ছে যতগুলো ডাটা নিচ্ছি ওখান থেকে এক বাদ দেওয়া লাগে, কারণ 3টা ডাটার জন্য আমি 2টা ইন্টারভেল পাই, 10টা টাইমের জন্য আমি 9টা ইন্টারভেল পাই। তো এই কারণে মাইনাস ওয়ান মাইনাস পি। এই পিটা হচ্ছে যদি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে আমি কম্পেয়ার করতে চাই তাহলে পি এর মান ওয়ান, যদি নর্মাল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে পি এর মান হচ্ছে টু। এখান থেকে ডিএফটা আসে আর কি। তো যাই হোক, টেবিলের মধ্যে দেখছি 28.9 ক্রিটিক্যাল, 28.9 এর বেশি আসলে আমরা রিজেক্ট করতে হবে। দেখছি 67.2 আসছে, তার মানে এটা হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে নাই। তো যদি কোনো কারণে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো না করতো, যদি হচ্ছে আমি আরেকটা ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতাম, যদি দেখতাম যে ক্রিটিক্যালটা আরো কম আসছে, তাহলে বলতাম যে হ্যাঁ ফলো করছে। এইটা আর কি ম্যাম সিটিতে দিছিল। তো এই জিনিসটা আবার টার্মে দিতে পারে, এটা বুঝছস? সিটি মানে এটা জানোস বাই নাও, জাস্ট একটু কুইক রিক্যাপ দিলাম। পরটাতে চলে যাই। ফ্লো রেট। ফ্লো রেট হচ্ছে নাম্বার অফ ভেহিকলস পার আওয়ার। সেকেন্ডে আমি জানি এটাকে পার আওয়ার কনভার্ট করার জন্য 360 তে ভাগ। তারপর হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক ফ্লো রেট। তো এক্সিস্টিং ট্রাফিক ডিমান্ড হচ্ছে যে আমার যতটুকু ডিমান্ড আছে কিন্তু কোনো ওভার স্যাচুরেশন নাই। ওভার স্যাচুরেশন থাকলে ঝামেলা, এটা নিয়ে পরে আরো ডিটেলস আসবে। স্যাচুরেশন ফ্লো রেট মানে যখন হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এন্ড কোনো লস টাইম নাই, যেই একটু লস টাইম আসা শুরু করছে তখন এটা স্যাচুরেশন এক্সিড করে ফেলছে। আর সার্ভিস ভলিউম মানে হচ্ছে ডেজিগনেটেড এলওএস ফলো করতেছে। আমার রাস্তার যদি এলওএস আমি ডেজিগনেট করে দিচ্ছি যে এই রাস্তায় লেভেল অফ সার্ভিস ডি থাকতে হবে, যতক্ষণ ডি আছে ততক্ষণ সেটা হচ্ছে সার্ভিস ভলিউমে আছে। ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি। ডাটা, আমি ডাটাগুলো ইগনোর করব।
ক্যাপাসিটি ক্যালকুলেট করার জন্য কি করা লাগে, সব গুণ দেওয়া লাগে। ক্যাপাসিটি পার লেন ইন্টু নাম্বার অফ লেন ইন্টু লেন উইডথ ইন্টু ভেহিকেল ফ্যাক্টর ইন্টু পপুলেশন ফ্যাক্টর, সব গুণ দিয়ে ক্যাপাসিটি বের করা লাগে এক কথায়। নাথিং ইন্টারেস্টিং, নাথিং ইম্পর্টেন্ট। টেম্পোরাল ফ্লো ভেরিয়েশন মানে হচ্ছে টেম্পোরাল ফ্লো ভেরিয়েশন, টাইমের সাথে ভেরিয়েশন। এই জুন জুলাই মাসে অনেক বেশি, জানুয়ারিতে কম, ডিসেম্বরে কম। কেন? নো আইডিয়া, হবে কিছু একটা। ডেইলি ভেরিয়েশনও দেখা যাচ্ছে। তো ডেইলি ভেরিয়েশনের মধ্যে দেখা যাচ্ছে যে আমার, এটা মনে হয় মোস্ট প্রবাবলি আমাদের দেশের না, কারণ অন্যান্য দেশে তো মানডেতে উইকডে থাকে, তো এই টাইমগুলোতে কম, আবার অন্যান্য টাইমগুলোতে বেশি। একটা জিনিস দেখবি যে আরবান ফ্রিওয়েতে বেশি, আর রুরাল গুলা উইকডেতে কম। কারণ আরবান গুলো হচ্ছে আমাদের একটা অফিস স্কেজুয়াল ফলো করে, কিন্তু রুরাল গুলো তো অফিস স্কেজুয়াল ফলো করতেছে না, তো এই কারণে রুরাল গুলোর সাথে আরবানের একটা ডিফারেন্স আসে। আর আওয়ারলি ভেরিয়েশন তো জানোসই, সকালবেলা জ্যাম থাকে, বিকালবেলা জ্যাম থাকে, এই কারণে দুইটা পিক আসে। এটা আরেক ধরনের ডাটা আছে, যে এই টাইমে একটা পিক দেখা যায়। এখন হচ্ছে কিছুগুলো মুখস্থ করা লাগবে, সেটা হচ্ছে পিক আওয়ার ফ্যাক্টর। পিক আওয়ার ফ্যাক্টরের ফর্মুলা মনে রাখা লাগবে Q60/Q50। Q60 মানে হচ্ছে আওয়ারলি ফ্লো রেট, আর Q15 মানে পিক 15 মিনিট ফ্লো রেট। তো ইউজুয়ালি এটা 0.25 থেকে 1 হয়। কেন? কারণ আমার হচ্ছে আওয়ারলি ফ্লো রেটটা সবসময় কম থাকবে পিকের চেয়ে। কারণ পিক আছে মানে বেশি ডাটা, বেশি ডাটা মানে এই টাইমে কোনো না কোনো জায়গায় কম আছে। একটা পিক থাকা মানে কি, এসব জায়গায় কম, আর এভারেজ তো মাঝখানে। তো যদি আমি এভারেজটা উপরে রাখি আর পিকটা নিচে রাখি, পিকের মান অলওয়েজ মোর দেন এভারেজ, তাহলে দিস ভ্যালু শুড অলওয়েজ বি লেস দেন 1 বা ম্যাক্সিমাম 1। তো এই কারণে এটা 0.25 থেকে 1 আসে। যদি কোয়েশ্চেন করে যে পিএইচএফ কেন থিওরিটিক্যালি ভ্যারি করে, এটার আনসার হচ্ছে যে পিক আওয়ার ফ্যাক্টর মানে উপরে থাকতেছে আমার আওয়ারলি আর নিচে থাকতেছে পিক, এন্ড পিক ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য এভারেজ। এই কারণে আমার ডিনোমিনেটর সবসময় নিউমারেটরের চেয়ে বড়। স্পেশাল ফ্লো প্যাটার্ন, এটা হচ্ছে যে বিভিন্ন রাউটের সাথে বিভিন্ন প্যাটার্ন। যখন আমার গাড়ি তো ফিক্সড, তো যখন আমার পূর্ব দিকের রাস্তায় বেশি মানুষ, তখন পশ্চিম দিকের রাস্তায় কম, মাঝে মাঝে সমান। মাঝে মাঝে আমার পশ্চিম দিকের রাস্তায় মানুষ বেশি, পূর্ব দিকে মানুষ রাস্তায় কম। তো এটা হচ্ছে একটা স্পেশাল ফ্লো প্যাটার্ন, যে একবার ইস্টে বেশি গাড়ি মানে ওয়েস্টে কম, আর ওয়েস্টে বেশি মানে ইস্টে কম। কারণ গাড়ি তো লিমিটেড, একবারে দুই জায়গায় বেশি একবারে দুই জায়গায় কম, এটা খুব রেয়ার একটা ইনসিডেন্ট। ওকে, এখন আর কিছু নাই। তারপর হচ্ছে ভেহিকেল ট্র্যাজেক্টরি অ্যাট সিগনালাইজড ইন্টারসেকশন। তো ভেহিকেল ট্র্যাজেক্টরি এখানে হচ্ছে জাস্ট বলে দিচ্ছে যে একটা গাড়ি 50-এ যাচ্ছে, সে সারাক্ষণ 50-এ যাচ্ছে। আরেকটা গাড়ির ট্র্যাজেক্টরি দিয়ে দিচ্ছে 40-এর পর 30 হয়ে আবার 40-50 হয়েছে। আরেকটা গাড়ি দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে 30-এর পর 15 হয়ে 0 হয়ে আবার 15-30 হয়েছে। তার মানে কি, এই গাড়িটা পিছনের, কারণ সে সিগনালে অ্যাট সাম পয়েন্ট 0 ছিল, তার মানে সে সিগনালে বসছে। কিন্তু সে সিগনালে বসে নাই, সে চলে গেছে। আর আরেকটা গাড়ি, সে হচ্ছে 40-30-30-40-50 পাইছে। এই জিনিসটার মানে কি, এই গাড়িটার মানে কি, এই গাড়িটার মানে হচ্ছে সে হাই চান্সেস যে সে ওভারটেক করছে। কারণটা কি? কারণ হচ্ছে একটা গাড়ি তো কনস্ট্যান্ট 50-এ যাচ্ছিল, সে হয়তো বা আরো বেশি স্পিডে আসতেছিল, বাট সামনে গাড়ি দিকে স্পিড কমাই দিছে, দেন গাড়িটিকে ওভারটেক করার পর আবার স্পিড বাড়াই দিছে, হাই চান্সেস। এটা সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং। এখানে হচ্ছে, সরি, এটা হচ্ছে সিগনালাইজড, আমি একটু উল্টা বলছি। এই কথাটা যেটা বলছি এটা এই জায়গায় আর কি, একজন কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, আরেকজন সাইডে যাচ্ছিল, একটুর জন্য স্পিড কমাইছে, দেন ওভারটেক করে আবার স্পিড বাড়ায় চলে গেছে। এটা এই জায়গার এক্সাম্পল ছিল পাসিং ম্যানেভারে। আর সিগনালে কি হয়েছে, প্রথম গাড়িটা চলে গেছে, পরের গাড়িটা দেখছে যে আস্তে আস্তে ইয়েলো সিগন্যাল দিচ্ছে, তাই স্পিড কমাই দিচ্ছে, বাট তখনও ইয়েলো সিগন্যাল ছিল দেখে সে চলে গেছে। আর একদম লাস্টের গাড়িটা এসে রেডে পড়ে গেছে, তাই বসে ছিল কিছুক্ষণ, দেন রওনা দিচ্ছে।
আমি এটা উল্টা বলে দিছিলাম এক্সাম্পলটা, গ্রাফ দেখে এক মনে হয়েছিল তো। ওকে, তাহলে এই দুইটা গ্রাফ বুঝছস। তারপর স্পিড ভ্যারিয়েশন, তো স্পিড ভ্যারিয়েশনটা হচ্ছে জাস্ট এটা এভাবে মনে রাখবি যে আমার একটা এক্সেলারেশন কার্ভ থাকে আর একটা ডিএক্সেলারেশন কার্ভ থাকে। তো যত হচ্ছে আমার গ্রেড থাকে, যত হচ্ছে রাস্তার একটা ইনক্রিজিং স্লোপ বা ডিক্রিজিং স্লোপ থাকে, তত তারা হচ্ছে তাদের স্পিড অনুযায়ী কার্ভ ফলো করে হয় ডিএক্সেলারেট করে, নাইলে এক্সেলারেট করে। কতটুকু এক্সেলারেট করবে কতটুকু ডিএক্সেলারেট করবে ডিপেন্ড করে রাস্তার গ্রেডের উপর। যখন আমার হচ্ছে গাড়ি একটা উপরের স্লোপে যায়, তখন সে চেষ্টা করবে এক্সেলারেট না করে সে ডিএক্সেলারেট করার চেষ্টা করবে, কারণ এই জায়গায় সে জানে না কি আছে। আবার যখন সে নামবে, তখন অটোমেটিক তার স্পিডটা বেড়ে যাবে, তখনও সে চেষ্টা করবে ডিএক্সেলারেট করতে। তাহলে কখন এক্সেলারেট কখন ডিএক্সেলারেট করবে, এটা হচ্ছে এই গ্রেডের উপর ডিপেন্ড করে, রাস্তার গ্রেডের উপর। এই যেরকম এখানে রাস্তার গ্রেডে আছে, তো এই রাস্তার গ্রেডের সাথে তার স্পিডের একটা কম্পারিজন আছে। যত হচ্ছে গাড়িটা উপরে ওঠা শুরু করছে, তখন স্পিড কমাই ফেলছে, পিকে রিচ করছে, দেন ক্রস করতেছে যখন, তখন স্পিড আবার বাড়ায় ফেলছে। তো কতটুকু স্পিড বাড়াবে কতটুকু স্পিড কমাবে ডিপেন্ডস অন দ্য গ্রেড। অ্যান্ড এই গ্রেডটা কই আছে, এইগুলায় গ্রেডগুলো আছে। এই গ্রেডের সাথে স্পিড কম্পেয়ার করে বুঝতে হবে যে কতটুকু স্পিড বাড়াবে বা কমাবে। এটাই হচ্ছে নোমোগ্রাফের কাজ। তারপর হচ্ছে আনইন্টারাপ্টেড ফ্লো কন্ডিশনের মধ্যে মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কেমনে বের করতে হয়, এগুলো ছোটবেলার ফর্মুলা। ফর্মুলা মনে রাখলে আমি সাজেস্ট করবো যে জাস্ট ম্যাথগুলো যখন করবি, ম্যাথের মধ্যে তোরা ওইটা অলরেডি মুখস্থ আছে যে আমরা এফআই বের করি, এক্সআই বের করি, হাতে আছে, বাট আমরা এগুলা এই ফর্মেটে আমরা মনে রাখি না ইউজুয়ালি। এগুলো ইউজুয়ালি আমরা জাস্ট মনে রাখি যে ফ্রিকোয়েন্সি বের করব, মিন বের করব, এমনি আমরা করি আর কি। মিন আছে, ফ্রিকোয়েন্সি আছে, পার্সেন্টেজে কনভার্ট করছে, এফআই ইউআই বের করছে, এফআই ইউআই স্কোয়ার বের করছে, যেটা আমরা আর কি সাধারণত ইন্টারে করে আসছি। তারপর ডিস্ট্রিবিউশন অফ স্পিড, এটা হচ্ছে গিভেন ডাটা, এটা ডাটার উপরে কোনো কথা নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। এটা হচ্ছে এরকম করে দেখাই যায় দেখা। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, তোর স্পিড এর সাথে এটা কোন ডিস্টেন্স ট্রাভেলিং এন্ড লেস দ্যান ইন্ডিকেটেড স্পিড। আচ্ছা, তো স্পিড যখন আমার 45, তখন এখানের ভ্যালু হচ্ছে 15, তার মানে 15%-এর নিচে গাড়ি হচ্ছে 45 স্পিড ইউজ করে। এটা হচ্ছে 52, তার মানে কি, আর এখানে হচ্ছে 50%, তার মানে 50% গাড়ির স্পিড হচ্ছে 52 অর লেস। এটা হচ্ছে 82, তার মানে 80, 82 না 85, তার মানে 85% অফ কার্স হ্যাভ এ স্পিড অফ লেস দেন 58। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন থেকে এই জিনিসটা আসে। ওকে, এটা কি র্যান্ডম ডাটা ছিল? এটা সার্ভে ডাটা, র্যান্ডম ওয়ার্ড আমি ইউজ করবো না, মোস্ট অফ দ্য টাইম এটা সার্ভে ডাটা আর কি। যে সার্ভেতে আমি হচ্ছে প্লট করছি করে আমি কিউমুলেটিভটা বের করছি, বের করে আমি এই কনক্লুশনে আসতে পারি আর কি, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে যে ইম্পর্টেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক্স। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে মিন, মিডিয়ান, মোড, আর ডিসপারশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টাইল, আওয়ার পেস। এই জিনিসগুলো আর কি। মিন মানে এভারেজ, মোড মানে স্পিড উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ধর আমার হচ্ছে এটা একটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবি। ধর অনেকগুলো গাড়ি আছে, কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্স যায়, তাহলে মোড হচ্ছে ওটা, বাট এটা কিন্তু এভারেজ না। আর মিডিয়ান হচ্ছে 50th পার্সেন্টাইল স্পিড ভ্যালু, তো মিডিয়ানটার জন্য আমার হচ্ছে ওই কিউমুলেটিভ কার্ভটা ইউজ করা লাগে। এই 50th পার্সেন্ট মানে 50% গাড়িটা যে স্পিড ফলো করে। এখন একটা জিনিস বোঝা লাগবে, এটা হচ্ছে নাম্বার অফ কার্স ডমিনেটেড, গাড়ির উপর ডিপেন্ড করে। স্পিড 100 না 200 না 3000 পরের ব্যাপার, মেইন কথা এখানে অনেকগুলা গাড়ি যায়, তো 50% গাড়ি যে স্পিডটা বা যে স্পিডের মধ্যে থাকে সেটা হচ্ছে আমার 50% স্পিড। এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে তুই একটা সেন্ট্রাল ভ্যালু বের করার চেষ্টা করিস ইউজুয়ালি সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে।
আর ডিসপারশন দিয়ে তুই হচ্ছে কতটুকু ডাটাটা ছড়ায় আছে সেটা বের করস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমার এভারেজ থেকে কত বেশি ডিফারেন্স আছে ডাটাগুলার। তো 15 to 85 পার্সেন্টাইল রেঞ্জ হচ্ছে এক ধরনের ডিসপারশন। 10 মাইল পার আওয়ার পেস আরেক ধরনের। এটা গ্রাফ থেকে আমি এটা বলতে পারবো। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম এগুলো এখানে গ্রাফ দিয়ে দিছে। আচ্ছা, এটা এখানে পাইলাম না, দেখিয়ে বলি। 10 মাইল পার আওয়ার পেস মানে কি জানোস? 10 মাইল পার আওয়ার পেস মানে হচ্ছে যেই 10 মাইল স্পিডের মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কার্স ইকুইপ করা হচ্ছে, এই 10 মাইলের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কার নাই। এই 10 মাইলের মধ্যেও ম্যাক্সিমাম কার নাই, বাট এই 10 মাইলের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কার আছে। তাহলে আমার 10 এই 10 মাইলের মধ্যে আছে না, তাহলে আমার 10 আওয়ার পেস হচ্ছে 50 থেকে 60, কারণ এই স্পিডের মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কার্স আছে। এটাকে বলে 10 মাইল পার আওয়ার। ওকে, একটু বুঝছস? ইয়েস স্যার। এখন হচ্ছে স্পিড ফ্লোগুলো আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে নাকি না সেটা বলতে হবে। তো এটা আমি কেমনে বলবো যে এটা আমার ফলো করে নাকি ফলো করে না? নর্মাল ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েন্স বের করব, র্যান্ডম ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে আমার এটা র্যান্ডমের চেয়ে কম। তো স্বাভাবিক, র্যান্ডমের চেয়ে কম মানে কি সে র্যান্ডম না, আর র্যান্ডম না মানে সে নর্মাল। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুড বি 1/6 অফ টোটাল রেঞ্জ। এটার মানে কি? আমার রেঞ্জ তো বিশাল, কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 1/6 মতো হয়, তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই কম। আর যত ডেভিয়েশন কম তত সেন্ট্রাল। এই জিনিসটা মানে তো বুঝোস যে একটা ডাটার যত ডেভিয়েশন কম সে তত সেন্ট্রাল, আর যত সেন্ট্রাল সে তত নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। ওকে, তারপর হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুড বি হাফ অফ 15 to 85 পার্সেন্টাইল। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই 15 to 85 পার্সেন্টাইল যে রেঞ্জ তার অর্ধেক থাকা লাগবে, থাকলেই এটা হচ্ছে আমি নর্মাল ডিস্ট্রিবিউশন বলবো। আর 10 আওয়ার মাইল যে স্পিডটা, এটা হচ্ছে আমার স্যাম্পলের মিনের কাছাকাছি থাকা লাগবে। ধর আমার ডাটাটা এরকম এরকম করে গিয়ে এরকম হয়ে গেছে, তো আমার এভারেজ হচ্ছে এটা, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ কার ফলো করে এটা। তাহলে কি তুই এটা কোনোভাবে একটা সেন্ট্রাল ডাটা বলতে পারবি যে সবগুলাই মোটামুটি কাছাকাছি এরকম গাড়ি? এভারেজ এদিকে মানে কি, কিছু কিছু গাড়ির স্পিড খুবই খুবই কম, তাই এভারেজ অনেক কমে গেছে। সিজিপি এর মতো কিছু কিছু টার্মের সিজিপি এত খারাপ যে আমার এভারেজ সিজিপি একেবারে নেমে গেছে। তো কিছু টার্মের আবার সিজিপি অনেক হাই, তাই এদিকে থেকে আমার এভারেজ স্টুডেন্ট বলবি না, ভালো বলবি না, খারাপ বলবি, তুই জানোস না, কারণ আমি কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি ফলো করতেছি না। এই কারণে আমার 10 মাইল পার আওয়ার পেসটা হচ্ছে স্যাম্পল মিনের সাথে থাকা লাগবে আর কি। তারপর হচ্ছে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস শুড বি ক্লোজ টু 0। তো কোফিশিয়েন্ট অফ স্কিউনেস মানে কি? কোফিশিয়েন্ট অফ স্কিউনেস মানে আমার যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হয় একদম এরকম করে স্কিউড থাকতে পারে, অথবা এরকম করে স্কিউড থাকতে পারে, স্কিউড টু দ্য লেফট, স্কিউড টু দ্য রাইট। তো আমি চাই না হচ্ছে তারা হচ্ছে স্কিউড থাকুক, আমি চাই তারা সেন্ট্রাল থাকুক। তো কোফিশিয়েন্ট অফ স্কিউনেস সবসময় 0 থাকতে হবে। এন্ড কাই স্কোয়ার টেস্ট তো আছেই, কাই স্কোয়ার টেস্ট। আর ডিটারমিন দ্য ক্লাস ইন্টারভাল, এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল কেমনে কতগুলো থাকা লাগে এটা বের করার জন্য। এটা জাস্ট হুদাই, এটা আমাদের লাগে না কখনো। তারপর হচ্ছে যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, তো থিওরিটিক্যাল ফ্রিকোয়েন্সি অ্যাজুমিং নর্মাল ডিস্ট্রিবিউশন, জাস্ট সেম কাজ করছে, টাইম ইন্টারভ্যাল বের করছে, তারপর ডিভাইডেড বাই এস, তারপর হচ্ছে প্রবাবিলিটি বের করছে, তারপর মাল্টিপ্লাই করে এফটি বের করছে। ওই আগের যে কাজটা করছে ওই কাজটাই করছে কাই স্কোয়ার। রিজেক্ট নাল হাইপোথিসিস সেম জিনিসটা করছে। আরেকটা অপশন আছে যে নর্মাল দ্য ডাটা অন প্রবাবিলিটি পেপার। তো নর্মাল প্রবাবিলিটি পেপারের মধ্যে ডাটা বসানো মানে কি? ডাটা বসানো মানে আমার নর্মাল প্রবাবিলিটি পেপারের মধ্যে এরকম একটা লাইন দেওয়া থাকে, দেন আমি হচ্ছে আমার সার্ভে ডাটাগুলো বসাই। তো সার্ভে ডাটাগুলো যদি এই লাইনগুলোকে ফলো করে মোটামুটি, তাহলে আমি বলবো যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আর যদি ফলো না করে তাহলে আমি বলবো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন না। ধর আমার ডাটাগুলো একদম একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, তো এটা তো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন পেপারের মধ্যে বসাই দেখলাম। এটা হচ্ছে ওয়েজ অফ ডিটারমাইনিং যে আমার যে ডাটাগুলো অবটেইন করছি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে নাকি করে না। তো আমার কথা হচ্ছে আমি এত কিছু ক্যান করলাম নর্মাল ডিস্ট্রিবিউশন নাকি জানার জন্য,
কারণ যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তখন তুই জানোস যে আমার হেডওয়ে হয় 2 সেকেন্ড নাহলে 3 সেকেন্ড। আর তুই যখন এই নলেজটা থাকে তখন তুই এই অনুযায়ী ব্যবস্থা নিতে পারোস। আর তুই যদি হেডওয়েটা ডিটারমাইন নাই করতে পারোস, এটা যদি র্যান্ডম হয়, আজকে 2 সেকেন্ড কালকে 10 সেকেন্ড পরে একটু পর আরেক জায়গায় 3 সেকেন্ড আরেকবার এরকম ভ্যারিয়েবল হয়, তখন তোর ডিসিশন নিতে টাফ হয়। এই কারণে আমরা সবসময় এত কিছু শিখলাম এতক্ষণ ধরে, যে একটা জিনিস নর্মাল নাকি না এটা জানার ট্রাই করতেছি। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, আমি সিটির পরে কি শেষ করছি নাকি সিটির পরে এখন শেষ করি না, একটু বলতে পারবি? এটার উপর ডিপেন্ড করবো আমার শেষ হয়ে মোটিভেশন গেছে। কতটুকু কি মাত্র। হ্যাঁ। ঠিক আছে, তারপর হচ্ছে যে ফ্লো ক্যারেক্টার ওকে, হবে কিছু একটা। এটা হচ্ছে ফ্লো রেটের গ্রাফ। এই ডায়াগ্রামটাতেও বোঝার কিছু নাই। সেটা হচ্ছে যে ফ্লো রেট হচ্ছে স্পিড কম মানে ফ্লো কম, স্পিড যত বাড়ে তত ফ্লো বাড়তে থাকে। বাট এট সাম পয়েন্ট স্পিড যখন বাড়ে তখন আর ফ্লো বাড়ে না। কারণ যখন এভারেজ স্পিড, ধর আমার হচ্ছে রাস্তা 35, এটা হচ্ছে অপটিমাম। এরপর যত এভারেজ স্পিড বাড়ে তত কিছু গাড়ি ফাস্ট কিছু গাড়ি স্লো, তখন তো আস্তে আস্তে কোঅর্ডিনেশন প্রবলেম হয়। তো যত আমার কোঅর্ডিনেশন প্রবলেম হয় তত আমার আস্তে আস্তে ফ্লোয়ে এফেক্ট ফেলে। প্লাস স্পিড যদি অনেক বেশি হয় তাহলে তো আমার রাস্তা যখন ফ্লো রেট যখন আমি বের করি ভেহিকেল পার আওয়ার, তখন তো আমার আস্তে আস্তে ভেহিকেল পার আওয়ারের ভ্যালুগুলো কমে যাওয়া শুরু করে স্পিড বেশি থাকলে। কারণ সে হচ্ছে ওই লেভেলের ফ্লোতে থাকে না। এটা হচ্ছে ফ্লো স্পিড ডায়াগ্রাম। এখানে একটা জিনিস বোঝার ছিল, সেটা হচ্ছে যে এই জিনিসটা ফ্লো রেট আমার 1000 থাকবে, তো ডিজাইন স্পিড যত বেশি থাকুক, যদি আমার ফ্লো রেট আস্তে আস্তে বাড়তে 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 ডিজাইন স্পিড যদি কম থাকে, তাহলে আরো আগে আগে সে জিরোতে এসে পড়বে। ডিজাইন স্পিড যদি আমার বেশি থাকে তাহলে আমার রাস্তার ক্যাপাসিটি আরো অনেকক্ষণ পর গিয়ে ফ্লোতে আসবে। তার মানে বেসিক্যালি ডিজাইন স্পিড যত বেশি আমি এভারেজ স্পিড তত পাবো, আনটিল দ্য রোড রিচেস এ স্যাচুরেশন পয়েন্ট। ওকে, টাইপ অফ স্পিড, টাইম মিন স্পিড, স্পেস মিন স্পিড, এটা এখান থেকে ভালো মতো বুঝতে পারবি। টাইম মিন স্পিড, স্পেস মিন স্পিড। টাইম মিন স্পিড মানে কি? আচ্ছা, স্পেস মিন স্পিডটা আমি এভাবে বলি, আগে বলি। এটা আমার একটা সার্কুলার ট্র্যাক, একটা গাড়ি যাচ্ছে 30 মাইল পার আওয়ারে, আরেকটা যাচ্ছে 60 মাইল পার আওয়ারে। ওকে, এখন এই রাস্তার মধ্যে আছেই তো আমার দুইটা গাড়ি, তাই না? তো দুইটা গাড়ির এভারেজ স্পিড যখন আমি বের করে ফেলছি, তখন এটা হয়ে যাচ্ছে আমার স্পেস মিন স্পিড। কারণ আমি রাস্তার মধ্যে আসছি, এই স্পেসের মধ্যে আমি দেখছি দুইটা গাড়ি আছে আর দুইটা গাড়ির স্পিডের এভারেজ বের করে ফেলছি। আর টাইম মিন স্পিডটা হয় তখন যে আমি পুরো রাস্তাটা দেখতে পারতেছি না, আমি এক জায়গায় দাঁড়ায় আছি, এখানে কয়টা গাড়ি আসে আমি এটা খালি গুনতেছি, আমার হচ্ছে ক্যালিবার কম, আমি উঠতে পারি না দেখে আমি গুনতে পারতেছি না। ওকে, এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ট্র্যাক তো 1 মাইল, তো 1 মাইল পার আওয়ার, সরি ট্র্যাক 1 মাইল পার আওয়ার না, 1 মাইল। তো যে গাড়িটা 60 মাইল পার আওয়ার, তাহলে ওই গাড়িটা আমি কয়বার দেখবো? 60 বার দেখবো। আর যে 30 মাইল পার আওয়ার, তারে কয়বার দেখবো? 30 বার দেখবো। কারণ 1 ঘন্টার মধ্যে সে 30 বারই যেতে পারবে। আর যার 60 মাইল পার আওয়ার সে 1 ঘন্টায় 60 বার যেতে পারবে। তাহলে 60টা গাড়িকে দেখছি আমি 60 স্পিডে, আর 30 বার দেখছি 30 স্পিড রে। টোটাল অবজারভেশন কয়টা? 90টা। তখন তুই পেয়ে যাবি হচ্ছে টাইম মিন স্পিড। না বুঝলে এখনই জিজ্ঞেস কর, তাহলে আমি থাকবো, নাহলে পরেরটাতে যাবো। মিটিং শেষ না তোরা হারাই গেছিস?
আমি আছি, আমার কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তাহলে ঠিক আছে। এখন হচ্ছে টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিডের রিলেশন কি। তো ওয়ার্ড্রপ একটা বেটা ও একটা ইকুয়েশন বের করছে এই দুটোর কম্পারিজন বের করার জন্য। সে বের করছে যে টাইম মিন স্পিড হচ্ছে স্পেস মিন স্পিডের সাথে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার মানে ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই স্পেস মিন স্পিড করলেই টাইম মিন স্পিডের কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যায়। এখন এই টার্মটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তোর ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই মিন স্পিড। তো মিন স্পিড দিয়ে ভ্যারিয়েন্সকে ডিভাইড করা মানে হচ্ছে নর্মালাইজ করা। নর্মালাইজ করা মানে হচ্ছে একের ঘরে আনা সর্ট অফ। বেসিক্যালি মনে কর 30 আছে, 40 আছে, 50 আছে, তো এটাকে যদি আমি একটা পার্সেন্টেজ বানাই তাহলে কি, তার মানে কি 100-এর ঘরে আনা। আর নর্মালাইজ করা মানে হচ্ছে একের ঘরে আনা। তো এটাকে নর্মালাইজ করে ফেলছে। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে যে এটা এইভাবে না চিন্তা, এভাবে চিন্তা কর। 1 লাখ টাকার মধ্যে 1,000 টাকা এদিক সেদিক যা, 5,000 টাকার মধ্যে 1,000 টাকা এদিক সেদিক কি সেম জিনিস? ডেফিনেটলি সেম জিনিস না। তো 3 মাইল পার আওয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অনেক বেশি স্পিডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য খুবই রিজনেবল, কিন্তু 15-এর জন্য অনেক বিগ ডিল। তো এখন আমি 3 কে কি 60-এর সাথে যেমনি কম্পেয়ার করি 15-এর সাথে সেম ভাবে কম্পেয়ার করা যাবে, নাকি তাকে আমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ডে আনা লাগবে, পার্সেন্টেজ আনা লাগবে বা কনভার্ট করা লাগবে? এই যে কনভার্ট করা লাগতেছে, এই জিনিসটাকে বলেছে নর্মালাইজেশন। ওকে, তারপর হচ্ছে কম্পারিজন অফ মিনস। কম্পারিজন অফ মিনস মানে কি? কম্পারিজন অফ মিনস এর একটা এক্সাম্পল দিই। আমি শেরাটনের সামনে এক ধরনের স্টাডি করলাম, আবার উত্তরা ইউনিভার্সিটির বা কোনো এক চিপার এক জায়গায় অনেকগুলো স্টাডি করলাম। তো যখন আমি দুইটা স্টাডির মিন পাইলাম, এখন একটা স্টাডি আরেক জায়গায় অ্যাপ্লিকেবল নাকি না সেটা জানার জন্য একটা ওয়ে হচ্ছে মিন কম্পেয়ার করা। তো মিন কম্পেয়ার করার ওয়েটা কি? এইটা মিন ওয়ে করার কম্পেয়ারটা হচ্ছে যে এখানে এখানে এস স্কোয়ার লেখা, বাট এখানে এস লেখা কেন আমি জানি না, এটা একটু বইতে চেক করা লাগবে। তো এদিকে চেক করে থাকো, একটু জানাইস আমাকে যে এখানে এস স্কোয়ার লেখছে আর এখানে এস কেন লেখছে। বাট ফর্মুলা কিন্তু সেম লেখছে, আমি চেক করছি। তো করতে করতে আমার কোনো হেডেক নাই, আমি স্কোয়ার দিয়ে ম্যাথ করি, কারণ আমার স্কোয়ারের কিন্তু কোনো কাজ নাই। স্কোয়ার বসাই না এস বসাই, এটা কোনো এফেক্ট নাই এই জায়গায়। তো কি করা লাগে? প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার ডিভাইড বাই স্যাম্পল স্পাইস প্লাস পরেরটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার ডিভাইডেড বাই স্যাম্পল স্পাইস। এটাকে রুট করলে যে ভ্যালুটা পাবো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। তো মিনের ডিফারেন্স যদি এটার চেয়ে কম হয়, তার মানে দ্য ডাটাজ আর সেম। সেম বলতে দ্য ডাটাজ আর ইন্টারচেঞ্জেবল, মানে তুই এই জায়গার সলিউশন ওই জায়গায় দিতে পারোস, দে শেয়ার দ্য সেম ডিস্ট্রিবিউশন। এই যে মিনের ডিফারেন্স কত, 30.8, 32.0, ডিফারেন্স হচ্ছে 1.2, তাহলে মিনের ডিফারেন্স 1.2, আর এটার সাথে 2 গুণ করলে আসে 1.46। তাহলে আমার মিনের ডিফারেন্সটা কম ক্রিটিক্যাল ভ্যালুটার চেয়ে, তার মানে ওকে, স্টাডি 1 স্টাডি 2 ইন্টারচেঞ্জেবল অথবা অ্যাকুরেট। শেরাটনের সামনে আমি এই স্টাডি একবার স্টাডি করছি, আবার স্টাডি করছি, তো দুইটা স্টাডির স্যাম্পল পয়েন্ট আমি ইউজ করতে পারবো। বাট যদি মিনের ডিফারেন্সটা বেশি আসতো, তার মানে আমার হয় স্টাডিগুলা ইনঅ্যাকুরেট অথবা স্টাডিগুলোতে অনেক ভ্যারিয়েবিলিটি আছে, তখন আমি হচ্ছে দুইটাকে একসাথে কম্বাইন করে ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে কম্পারিজন অফ মিনস। আবার আরেকটা হচ্ছে যে কম্পারিজন অফ ভ্যারিয়েন্স। তো কম্পারিজন অফ ভ্যারিয়েন্সও অমনে করা যায় আর কি। কম্পারিজন অফ ভ্যারিয়েন্সটা কেমনে করা যায়? মানে দুইটার ভ্যালু দেওয়া আছে, দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, তখন তাদের রেশিওটা বের করছি। আর ক্রিটিক্যাল এফ ভ্যালুটা চার্ট থেকে বের করা যায়। ক্রিটিক্যাল এফ ভ্যালুটা এই চার্ট থেকে বের করা যায়। আমার প্রথম ডাটা সেটের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম, পরের ডাটা সেটের জন্য ডিগ্রি অফ ফ্রিডম থেকে নিয়ে ভ্যালু বের করা যায়। তো এখানে হচ্ছে দুইটা রো আছে, তো একটা হচ্ছে যে 5% পয়েন্ট, আর একটা হচ্ছে 1%, তো এটা কোয়েশ্চেনে বলা থাকবে। তো ফার্স্ট 5%-এর জন্য হচ্ছে প্রথমটা, আর 1% হচ্ছে পরেরটা। তো যদি বলে যে 5% পয়েন্ট নিয়ে কাজ করতে, তখন তুই উপরেরটা নিয়ে কাজ করবি।
আর যদি বলে 1% তাহলে নিচেটা নিয়ে কাজ করবে। N1 আর N2 কি স্যাম্পল সাইজ যেটা ওইটা? না, এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম আমি বলতেছি। তো ডিগ্রি অফ ফ্রিডম থেকে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করা যায়। 1.32 আসছে। তো যেই আমার 1.32 আসছে তার মানে হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে এটা কম, তার মানে ইটস ওকে। সো উই আর নট রিজেক্টিং দ্য নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস মানে কি? দ্য ডাটাস আর ইন্টারচেঞ্জেবল, অথবা দ্য ডাটাস আর সেম, অথবা দ্য ডাটা ফলোস দ্য সেম ডিস্ট্রিবিউশন, মানে দুটো এক ভাই। তো যেহেতু আমার 1.31 এটা কম আসছে ক্রিটিক্যালের চেয়ে, সো ইটস ওকে। বাট ক্রিটিক্যালকে এক্সিড করলে আমরা বলবো যে না, there is something wrong, we cannot use them together. ওকে, এখন তোর কোশ্চেন আছে যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কেমনে আসছে। ডিগ্রিজ অফ ফ্রিডমটা কেমনে আসে? টোটাল স্যাম্পল সাইজ থেকে 1 মাইনাস করলে ডিগ্রি অফ ফ্রিডম আসে। ওকে, বুঝছস? হোপফুলি বুঝছস। আচ্ছা মামা, তাহলে এই জায়গাতে স্যাম্পল সাইজ তো আমাদের দুইটার জন্য ছিল, একটাতে 100 একটাতে 200। আমাদের তাহলে কত হবে, 199 নাকি জাস্ট 99? N1 হচ্ছে 99, N2 হচ্ছে 99। এটা কি N2 আমরা এটা কি আমরা 199 না? ডিভাইডেড নিব নাকি? এটা কি N1 ডিভাইডেড বাই N2 নাকি? না 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 না, এই বরাবর N1, এই বরাবর N2। ও না তো আচ্ছা, ওইটা 199 হবে না? কেন 199 হবে? স্যাম্পল সাইজ কত? 200টা 200 না? মাইনাস 1। হ্যাঁ, তাহলে একটাতে 199। 200 একটাতে 100। আমি ভাবছি দুটোই 100, তাই বলছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা 199, এটা 99। স্যাম্পল সাইজগুলো নিয়ে হুম, নিবি। হুম, কিন্তু কথা ঠিক হচ্ছে আছে। এটা আমি এই জায়গায় লিখে রাখছি, বাট এটা এখানে লেখা আছে কই? মানে আমি কোত্থেকে লিখছি? এটাকে আমি ক্লাস শুনছি দেখে লিখছি, নাকি কোনো নোটে পাইছি আমি ভুলে গেছি? বাট যখন লেখা আছে তার মানে এটাই, এটা আর কি পড়ছিলাম দেখে লিখছিলাম। আচ্ছা ম্যাডাম যে এখান থেকে ভ্যালু নিছে, এটা কি টেবিলে আছে কোথাও একটু দেখতো, না, এই আমি যে কারণ 1.32 যেটা পাইছে? 1.32 না নাই। এই টেবিলে নাই। 12 পর্যন্ত তো, 8-12, কিন্তু আমার তো অনেক বেশি। হ্যাঁ আমাদের তো অনেক বেশি, মানে এই জন্যই বলতেছি আর কি, আমাদেরকে না, এটা এই দিবে জায়গায় তো। বইয়ে এই জায়গায় আছে, পাই নাই। বইয়ে টেবিলে আছে, আমি দেখছি। তাহলে তো হয়েছে, বেঁচে আচ্ছা গেছি। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে ট্রাভেল টাইম স্টাডি। তো ট্রাভেল টাইম স্টাডি দুইভাবে করা যায়। লাইসেন্স প্লেট, টেস্ট ভেহিকেল। লাইসেন্স প্লেট মানে আমি এক জায়গায় দাঁড়াইছি, আরেক জায়গায় থেকে আরেকজন নাফিমের দাঁড়া করাইছি, লাইসেন্স প্লেট দেখা দেখা বলছে যে এই গাড়িটা এখন এখানে, পরে ওখানে। অথবা টেস্ট ভেহিকেল স্টাডি, একটা ভেহিকেল পাঠাই দিচ্ছি, তার এই জায়গা থেকে ওই জায়গায় কতক্ষণ যেতে লাগছে। এটা হচ্ছে এই দুই ধরনের ট্রাভেল টাইম স্টাডি। তো এখন হচ্ছে যে হায়ার ফ্লো ক্যান বি অবটেইন বাই স্পেসিং ভেহিকেলস ক্লোজার, কারণ যত ভেহিকেল কাছাকাছি যাচ্ছে তত হচ্ছে বেশি গাড়ি ট্রাভেল করতে পারতেছে। তো ডিস্টেন্স হেডওয়ে জিনিসটা কি? ডিস্টেন্স হেডওয়েটা হচ্ছে যে আমার ভেহিকেল টু ভেহিকেল কতটুকু গ্যাপ আছে, এটা হচ্ছে ভেহিকেল প্লাস ফাঁকা জায়গা, এই দুটাই যোগ করলে আমি ডিস্টেন্স হেডওয়ে পাই। তো ডিস্টেন্স হেডওয়ে কি? টাইম হেডওয়ে ইনটু স্পিড। সিম্পল জিনিস, এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা নিয়ে বেশি মাথা ঘামাইস না। তারপর হচ্ছে যে কে হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটি মানে কি? ডেনসিটি কেমনে বের করব? 5280 হচ্ছে তোর 1 মাইলে কত ফিট, আর একটার একটা গাড়ির ডি বার হচ্ছে গাড়ি টু গাড়ির ডিস্টেন্স। তো গাড়ি থেকে গাড়ির ডিস্টেন্স যদি হয় 528 ফিট, কথার কথা, আর আমার রাস্তা যদি হয় 5280 ফিট, তাহলে এই রাস্তার মধ্যে কয়টা গাড়ি আছে ভাগ করলে পেয়ে যাবো না? 10টা গাড়ি। তাহলে একটা গাড়ি আছে 528 ফিট, পুরো একটা গাড়ি আছে, এরকম করে তাহলে আমার 1 মাইলে 10টা গাড়ি আছে না? এটাই ডেন্সিটি। মেন কথা, টোটাল ফিট রাস্তার লেন্থ 5280 ফিট ডিভাইড বাই লেন্থ বিটুইন ইচ কার্স, ভাগ করলে পেয়ে যাবো ডেন্সিটি। এক্সাম্পল দিয়ে বললাম। তারপর কার ফলোইং থিওরি। কার ফলোইং থিওরি এই টার্মগুলা না বোঝার মতো কিছু নাই, এটা ম্যাথ করলে একদম বুঝে যাবি, তো মাথা নষ্ট করিস না, ডিরেক্ট ম্যাথ করে দেবো এটা আমি। তারপর হচ্ছে কিছু থিওরি আছে, এর মধ্যে আছে হচ্ছে পাইপস থিওরি। তো পাইপস থিওরি যেটা বলে সেটা হচ্ছে যে একটা ডিস্টেন্স হচ্ছে, সেফ ডিস্টেন্স হচ্ছে যে অ্যাটলিস্ট the length of a car between your vehicle and the vehicle ahead for every 10 mile per hour speed. তো আমার যে স্পিড, এটার প্রতি আচ্ছা এইভাবে একটা এক্সাম্পলটা এরকম করে দিলে বেটার হয়। ওয়েট, টাইম হিসেবে এখানে ভাগ দেয় নাই, দেওয়া উচিত। ওকে, তো মিনিমাম ডিস্টেন্স কি হবে?
এই গাড়ি থেকে, সামনের গাড়ি থেকে আমার গাড়ির যে ডিস্টেন্স, এটাতে মিনিমাম ডিস্টেন্স। তো এই মিনিমাম ডিস্টেন্স হচ্ছে সামনের গাড়ির লেংথ, আর এটার সাথে কি গুণ হবে, প্রত্যেক 10 মাইলের জন্য গাড়ির স্পিড গুণ হবে। তাহলে এই যে স্পিড ডিভাইডেড বাই 10, তারপর 1.47 দিছে হচ্ছে কনভার্ট করার জন্য ফিটে। একটা এক্সাম্পল দেওয়া উচিত, এটা সেভাবে বলা উচিত হবে না। এক্সাম্পল কেমনে দিই, দাঁড়া, এটা এভাবে বললে আরো বেশি কনফিউজিং লাগবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি। ধর আমার একটা গাড়ি যাচ্ছে, ওকে, তো গাড়ির লেন্থ মনে কর 20 ফিট, আর গাড়িটা যাচ্ছে হচ্ছে 60 মাইল পার আওয়ার। তো আমার ডিস্টেন্সটা কত হবে, ডেফিনেটলি 20 ফিট হবেই। প্লাস 60 মাইল মানে কি, প্রত্যেক 10 মাইল পার আওয়ারের জন্য একটা গাড়ির লেন্থ। তো 60 মাইল পার আওয়ার মানে কি, 6টা গাড়ির লেন্থ হবে। তারপর এটাকে আমি কনভার্ট করে নিছি। এই জিনিসটাই, এই জিনিসটা কি বললে বুঝি নাই। মানে 6 আর 20। 6 আর 20 কেন করছি, কারণ আমি বলছি যে আমার একটা গাড়ি হচ্ছে 20, আর আমার পিছনে আমার গাড়ি আছে, সামনের গাড়িটা 20। তো আমার ওর মধ্যে গ্যাপ কত থাকা লাগবে, অ্যাটলিস্ট 20 ফিট তো থাকা লাগবেই সামনের গাড়ির লেন্থ। তাছাড়াও সামনের গাড়ির যে স্পিড, এই স্পিডটার প্রত্যেক 10 মাইল পার আওয়ারের জন্য সামনের গাড়ির একটা লেন্থ ইউজ করা লাগবে। 20 মাইল পার আওয়ার হলে সামনের গাড়ির দুইটা লেন্থ ইউজ করা লাগবে। 60 মাইল পার আওয়ার জন্য সামনের গাড়ির কয়টা লেন্থ ইউজ করা লাগবে, 6টা। তো এখানে 6 বুঝতে পারছি। আর ইন্টু 20 হচ্ছে লেন্থ, এবার 1.47। এই 6টা আমি কেমনে পাইছি, 60/10 করছি। তো 60 মানে হচ্ছে স্পিড, 20 মানে লেন্থ, স্পিড, লেন্থ, 1.47 কনভার্ট, আর প্রত্যেক 10-এর জন্য 10 দিয়ে ভাগ করছি, প্লাস গাড়ির লেন্থ। বুঝছো, এটা এক্সাম্পল দিয়ে বলছি এই কারণে, কারণ এটা আমার ম্যাথমেটিক্যাল টার্মটা বলতে প্যারা লাগতেছিল। তারপর হচ্ছে এলএন অ্যাজিউম করা যায়, এলএন এর মান 20। তারপর হচ্ছে যদি ডিস্টেন্স এটা হয়, তাহলে টাইম কি হবে, এস ইজ ইকুয়াল টু ভিটি, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। তাহলে ভেলোসিটি দিয়ে ভাগ দিয়ে এই টার্মটা বের করছে। এটা হচ্ছে পাইপস থিওরি, স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। তারপর পাইপস থিওরিতে হচ্ছে জাস্ট, পাইপস থিওরিতে মিনিমাম সেফ ডিস্টেন্স ইনক্রিজেস লিনিয়ারলি উইথ স্পিড। তার মানে গাড়ির স্পিড যত বেশি, সেফ ডিস্টেন্স তত বেশি হয়। আর মিনিমাম টাইম হেডওয়েটা কমতে থাকে, কারণ স্বাভাবিক, স্পিড যত বাড়ে তত একটা গাড়ির পর একটা গাড়ি তাড়াতাড়ি আসবে, কারণ স্পিড বেশি। তাহলে একটা গাড়ি আসার 1 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি এসে পড়বে, তো টাইম হেডওয়ে কমে যাচ্ছে। কিন্তু মিনিমাম 1.36, এর চেয়ে কম হয় না। এর চেয়ে কম হতে গেলে গাড়ির সাথে গাড়ি লেগে লেগে যাওয়া অবস্থা হয়ে যাবে। তারপর হচ্ছে ফোর্স থিওরি। তো ফোর্স থিওরিতে আবার একই কাজ করছে, সেটা হচ্ছে যে রিয়াকশন টাইমের সাথে আনছে, যে আমার টাইমটা হচ্ছে রিয়াকশন টাইমের সাথে গাড়ির টাইমটা, গাড়ির লেন্থ বাই গাড়ির স্পিড। তো সে একটা রিয়াকশন টাইম নিয়ে আসছে, এটা হচ্ছে ফোর্স থিওরি। খুব ইজি একটা জিনিস। তারপর জেনারেল মোটরের 5টা থিওরি। তো জেনারেল মোটরের 5টা থিওরি আমি একটু ইজি ভাবে খাতায় লিখে রাখছিলাম, সো আমি ওই জায়গা থেকে দেখে রেখে বলতেছি। ওকে, তো ফার্স্ট জেনারেশন যেটা বলছে, acceleration of the second car depends on the, এই যে দুইটা গাড়ির স্পিডের ডিস্টেন্স, সরি, স্পিডের ডিফারেন্স ইনটু আলফা। তো v1 মাইনাস v2 মানে কি, একটা গাড়ি হচ্ছে আমার xn হচ্ছে সামনের গাড়িটা, xn প্লাস হচ্ছে পিছনের গাড়িটা। তো দুইটা গাড়ির যে স্পিডের ডিফারেন্স যত বেশি হবে, এক্সেলারেশনটা আমার তত বেশি সেন্সিটিভ না, কারণ স্পিডের ডিফারেন্স অনেক। তোমার হয় ধুমায় এক্সেলারেট করা লাগবে, অথবা তাড়াতাড়ি ডিএক্সেলারেট করা লাগবে। তাহলে আমার ডিস্টেন্স, আমার স্পিডের ডিফারেন্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল ইনটু কনস্ট্যান্ট আলফা। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন মডেল। এটা বুঝছস? হ্যাঁ বললে সেকেন্ডটাতে যাব। হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে যে সেকেন্ড মডেল।
এটা হচ্ছে কয়েকটা আলফা ভ্যালু দিয়ে রাখছে, যে রিঅ্যাকশন টাইমের সাথে সাথে কিছু আলফা ভ্যালু এক্সপেরিমেন্টাল। সেকেন্ড জেনারেশন করছে কি, সেম রাখছে, বাট আলফা 1 আর আলফা 2 আনছে। আলফা 1 আর আলফা 2 কেন আনছে? কারণ তারা বলছে যে দুইটা স্টেট আনছে। দুইটা স্টেট কি, সেম ফর্মুলা বাট দুইটা স্টেট, আলফা 1 আর আলফা 2, দুইটা স্টেট কি ছিল? সেকেন্ড মডেল উইথ টু স্টেটস ফর দ্য আলফা। আচ্ছা, দুইটা স্টেট এখানে লেখা নাই। আমার যতটুক খেয়াল আছে, হয় এক্সেলারেশন অথবা ডিএক্সেলারেশন, এই দুইটা স্টেটের জন্য মনে হয় দুই রকম। কেন এখানে লেখা নাই? লেখা নাই কেন? আচ্ছা, নাই মানে নাই, যাই হোক, মেন কথা হচ্ছে যে দুইটা স্টেটের কারণে দুইটা আলফা নিয়ে আসছে। তারপর হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের মধ্যে সেন্সিটিভিটির সাথে, আগে তো এটা তো আগের মতো কনস্ট্যান্ট সব জায়গায়, কিন্তু v1 মাইনাস v2 আছেই, এটা খেয়াল করিস যে দুইটার ভেলোসিটি ডিফারেন্স আছেই। কিন্তু সে কি করছে আবার, তাদের ডিস্টেন্সটার ডিফারেন্সটা নিচ্ছে। কারণ যদিও দুইটার ভেলোসিটির ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, তাদের ডিস্টেন্সটারও ইম্পর্টেন্ট না, যে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে ফার্স্ট গাড়ি সেকেন্ড গাড়ি। তো তখন সে ডিস্টেন্সটাকে ভাগ দিছে থার্ড জেনারেশনে, মডেলটাকে আরো ইমপ্রুভ করার জন্য। তো কথা হচ্ছে যে এখানে ডিস্টেন্সটা ইনভার্সলি প্রপোর্শনাল কেন? কারণ তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি বেশি হয়, তাহলে আমার এক্সেলারেশনটার এটার ভ্যালু যত বড় হয় তত আমার এক্সেলারেশন চেঞ্জটা কম আসতেছে, আর এটা যত কম ডিস্টেন্স ডিফারেন্স তত আমার এক্সেলারেশন ভ্যালুটা বেশি আসতেছে। এই কারণে এটা হচ্ছে ইনভার্স একটা রিলেশন আছে থার্ড মডেলে। থার্ড মডেলে কি করছে, জাস্ট ডিস্টেন্সের একটা প্যারামিটার নিয়ে আসছে। ফোর্থ মডেলে সেম জিনিসটা রাখছে, বাট সেকেন্ড কারের ভেলোসিটিটা গুণ দিয়ে দিছে। কেন গুণ দিছে? কারণ তখন তারা ডিসিশন নিছে যে একটা পিছনের গাড়িটা সেকেন্ড কার যেটা ফলো করতেছে, তার যদি থর ডিফারেন্স নিয়ে কাজ করতেছে, বাট যদি সবগুলা গাড়ি মনে কর 120 কিলোমিটার পার আওয়ার 130 কিলোমিটার পার আওয়ার এরকম হাই স্পিডে থাকে, তাহলে তারা কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে না স্পিড, ইচ্ছা মতো তোর হচ্ছে ওভারটেক করতে পারে না, কারণ স্টিয়ারিং করার জন্য স্পিড কমানো লাগে। তার মানে কি, তাদের নিজস্ব পার্সোনাল স্পিডটা 130 হলে যে রেসপন্স, আর যদি হচ্ছে কম রেসপন্স, দুটা তো এক না, তাই না? যদি আমার স্পিড বেশি হয় তাহলে হচ্ছে ডিফারেন্স যাই থাকুক এক ধরনের রেসপন্স, আর স্পিড যদি কম হয় তাহলে এক ধরনের রেসপন্স। তাহলে ফোর্থ মডেল কি করছে, সেকেন্ড কারের স্পিডটাকে ইনক্লুড করে দিচ্ছে। আর ফিফথ মডেল এটার সাথে জাস্ট একটা পাওয়ার নিয়ে আসছে, এম, এটাকে আরেকটু ইমপ্রুভ করছে। ওকে, এই জাস্ট পাঁচটা মডেলের কাহিনী। তো এইখানে দেখবে যে আলফার ভ্যালু এল আর এম লাগছে, তো এল আর এম হচ্ছে এই গ্রাফ থেকে আনা হয়। এম হচ্ছে আমার স্পিড এক্সপোনেন্ট, কোশ্চেন বলা থাকে, আর এল হচ্ছে হেডওয়ে এক্সপোনেন্ট। তো এখান থেকে এল আর এম থেকে আর কি ভ্যালুগুলো বের করছে এখানে ইউজ করার জন্য। তার মানে এক কথায় তারা হচ্ছে মডেলগুলোকে ইমপ্রুভ করছে। প্রথমে ভাবছে যে শুধু ভেলোসিটি ডিফারেন্স দিয়ে কাজ হয়ে যাবে, পরে ভাবছে যে না ডিস্টেন্স লাগবে, পরে ভাবছে না আমার নিজের স্পিড ইম্পর্টেন্ট, পরে ভাবছে না নিজের স্পিড ডিরেক্ট গুণ দেওয়া যাবে না, একটু এক্সপোনেন্ট এক্সপোনেন্ট মাইনা করতে হবে। তারপর হচ্ছে গ্রিনবার্গস মডেল অফ ট্রাফিক ফ্লো। ম্যাম বলছে এটা ডেরিভেশনটা দিয়ে কোশ্চেনে দিতে পারে পরীক্ষায়, এটা একটু মুখস্থ মারিস। তো বেসিক্যালি গ্রিনবার্গ মডেলটাতে হচ্ছে জাস্ট একটা ডেরিভেশন দেখাইছে। এটা হচ্ছে জিএম এর ফিফথ মডেলের মধ্যে ইন্টিগ্রেশন করছে, ভ্যালু বসাইছে, ভ্যালু বসে সাবস্টিটিউট করছে, সাবস্টিটিউট করে হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করছে। এটা হচ্ছে ম্যাম বললো পরীক্ষা আসবে, সো জাস্ট ডেরিভেশনটা দেখে নিয়েছি, বেসিক ইন্টিগ্রেশন আমি যাচ্ছে না। তো কার্ভ ফুলিং থিওরির অ্যাপ্লিকেশন আসছে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে ডিস্টেন্স আর ভেলোসিটি হচ্ছে জানা জিনিস, জাস্ট ফর্মুলা বসাইছে। এটা আসলে ম্যাথ, এখনো এটা নিয়ে কোনো ম্যাথ আমি দেখি নাই, ম্যাথ দেখলে বলতে পারবো। তাছাড়া আমি সাজেস্ট করবো যে
কার থিওরির জন্য এই দুটি ইকুয়েশন মুখস্থ করে রাখিস, ডিস্টেন্স কভার্ড বাই লিড ভেহিকেল আর ডিস্টেন্স কভার্ড বাই আর ভেলোসিটি অফ লিড ভেহিকেল। তো এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই করা লাগতেছে ইকুয়েশন। কি আছে তেমন কিছু নাই। তারপর হচ্ছে যে আমার ডিরেক্ট ম্যাথ আছে একটা কার ফলিং থিওরির পর ডিটেক্টরের। তো ডিটেক্টর দুই ধরনের হয়, সিঙ্গেল হয় আর হচ্ছে ডাবল হয়। তো সিঙ্গেল ডিটেক্টর ডাবল ডিটেক্টরের হচ্ছে এরকম, এগুলো দেখা লাগে না, ডিরেক্ট ম্যাথ বললেই হয়ে যাবে। তো এই ম্যাথ দুটো আমি তাহলে করাই দিই। ম্যাথ দুটো এখানে লিখে রাখলে ভালো হতো, বাট প্যারা নেই, খাতায় লেখা ওই আছে। মেথডটা একটু দেখাবি না, কার ফলোইং থিওরি? কার ফলিং থিওরি এটা হচ্ছে জাস্ট ওই যে ফর্মুলা বসে এই ভ্যালুগুলো বসাইছে আর কি। এটা আমি যদি হাতে করি, আমি হাতে করে নোটটা দিয়ে দিব আর কি, স্টেপ বাই স্টেপ লিখে। এখানে জাস্ট গ্রাফ দিয়ে রাখছে, তো আমি হাতে করে নিই এখনো। ওকে, করে দিস তাহলে। সেটা আমি হাতে করে দিয়ে দিব, বাট এটা জাস্ট বেসিক্যালি ফর্মুলা গুলোই বসাইছে, যা যা ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলা গুলো বসাই দিছে। আমি যে ডিটেক্টরের ম্যাথটা দেখাই দিচ্ছি। তো সিঙ্গেল ডিটেক্টরের ম্যাথ দেখ, তো এখানে হচ্ছে সিঙ্গেল ডিটেক্টরে যেটা হয়েছে যে টু ভেহিকলস ট্রাভেল এট ফেয়ারলি কনস্ট্যান্ট স্পিড, ডিটেক্টর 6 ফিট ডিটেক্টর লেন্থ, টাইম অন টাইম অফ দেওয়া আছে, আর টাইমগুলো 130 সেকেন্ডে দেওয়া আছে। তো কি কি বের করা যায় বের করতে বলছে। তো ভেহিকেল 1 যখন যায় 16 সেকেন্ডে একটা ক্লিক আসে, 27 সেকেন্ডে একটা ক্লিক আসে, তার মানে অ্যাট 16 সেকেন্ড বা 16/30 সেকেন্ড অন হয়েছে, 27 সেকেন্ড বা 27/30 সেকেন্ড অফ হয়েছে। তো ভেহিকেল 2 এর জন্য সেম। তো এখন এখান থেকে কি কি বের করা যায়, একটা হচ্ছে যে গাড়ির লেন্থ কোশ্চেনে দেওয়া থাকে অথবা অ্যাজিউম করেছি 16.5 ফিট, প্রত্যেক আসে নো আইডিয়া। আর এলডি হচ্ছে ডিটেক্টর লেন্থ 6 ফিট। এখন আমার হচ্ছে ভেলোসিটি লাগবে, তো আমি প্রথম গাড়িটার জন্য ভেলোসিটি অকুপেন্সি টাইম বের করি। তো অকুপেন্সি টাইম ফর ফার্স্ট কার হচ্ছে 11/30। 11 কেন, 27 - 16 11, এটা হচ্ছে ফার্স্ট গাড়ির অকুপেন্সি টাইম। আর সেকেন্ড গাড়ির অকুপেন্সি টাইম হচ্ছে আমার 13/30, কারণ 154 সেকেন্ডে অন হয়েছে, অফ হয়েছে, আর 141 সেকেন্ডে অন হয়েছে, তাহলে কতক্ষণ ধরে ডিটেক্টরের মধ্যে ছিল, 13/30। বাই 30 কেন করতেছি, কারণ এই ইউনিটগুলো হচ্ছে 1/30 অফ সেকেন্ড ইউনিটে দেওয়া। আর এটা হচ্ছে যে 0.4833। এখন হচ্ছে হেডওয়ে। তো হেডওয়েটা কেমনে বের করছে, প্রথম গাড়িটা 16 সেকেন্ডে ট্রিগার দিছে, পরেরটা 141, তাহলে দুটো ডিফারেন্স বের করলে তো হেডওয়ে পেয়ে যাব। তো আমি কি করছি, এই দুইটার ডিফারেন্স বের করছি। ওকে, তো এই দুইটার ডিফারেন্স বের করছি 141 আর 16, তাহলে আমার হেডওয়েটা কত আসে, 141 - 16, অবভিয়াসলি 33 ইউনিট, তাহলে হচ্ছে 4.167 সেকেন্ড। এটা হচ্ছে হেডওয়ে। হেডওয়ে মানে টাইম ডিফারেন্স। তারপর আসে হচ্ছে স্পিড। তো স্পিড কেমনে বের করব, v1 স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 6 ফিট আর 16.5 ফিট, কারণ সে ডিটেক্টর ক্রস করছে প্লাস নিজের লেন্থও ক্রস করছে, তাহলে 16.5 প্লাস 6 ডিভাইডেড বাই টাইম, কতক্ষণ ধরে ডিটেক্টর ছিল 0.367, এরকম করে আমি স্পিড পাইছি 61.3 ফিট পার সেকেন্ড। সেকেন্ড কারের জন্য সেম, ডিস্টেন্স একইটাই ক্রস করছে, বাট টাইমটা একটু বেশি লাগছে। সো টাইমটা একটু বেশি লাগছে মানে আমার স্পিডটা একটু কম ছিল।
শেষ। তাহলে আমার হচ্ছে স্পিড বের করতে পারছি। তারপর বের করা যায় ফ্লো রেট। তো ফ্লো রেট মানে হচ্ছে পার আওয়ার কয়টা গাড়ি যেতে পারতেছে। তো এখন টাইম হেডওয়ে কত আসছিল, 4.167 সেকেন্ড না টাইম হেডওয়ে? তার মানে কি প্রত্যেক 4.167 সেকেন্ড পর পর একটা গাড়ি যায়। তো 4.167 পর পর যদি আমার একটা গাড়ি যায়, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কয়টা গাড়ি যাবে? এতগুলো গাড়ি। এটাকে আমি বলি ফ্লো রেট। তারপর হচ্ছে ফ্লো রেট বের করা গেছে এটা দিয়ে। কিউ। তারপর বের করা যাচ্ছে টাইম মিন স্পিড। তো টাইম মিন স্পিড কেমনে বের করা যায়? টাইম মিন স্পিড হচ্ছে যে আমি এখানে দাঁড়াইছিলাম, দেখলাম দুইটা গাড়ি পার করছে, তো দুইটা গাড়ির স্পিডের এভারেজ বের করলেই টাইম মিন স্পিড বের করা যাচ্ছে। 41.81 একটার স্পিড ছিল, সরি 41.81 ছিল না, 61.3 ছিল। কি একটু ক্যালকুলেট করে দিচ্ছি, এটা আমার কাছে করা নেই। 61.31 আর একটা হচ্ছে 51.96, দুটা স্পিড এভারেজ যেটা আসে এটা হচ্ছে আমার টাইম মিন স্পিড। তারপর লাগে হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটির জন্য একটা ইকুয়েশন আছে, বাট আমি ইকুয়েশনটা একটু এক্সপ্লেন করব। কিউ বাই এস। কিউ হচ্ছে ফ্লো, ফ্লোটা কত 864, আর এস হচ্ছে আমার স্পিড, স্পিডটা কত আসে এটা বলতো আমাকে। আচ্ছা, এক কাজ করে এটা একটু কনভার্ট করে নিই। এই ফিট পার সেকেন্ড গুলোকে মাইল পার আওয়ারে কনভার্ট করা যায়। মোস্ট প্রবাবলি 1.47 দিয়ে ভাগ দিলে মাইল পার আওয়ারে কনভার্ট হয়ে যায়। তো এগুলো হচ্ছে মাইল পার আওয়ার। আর এগুলোকে মাইল পার আওয়ারের ভ্যালুটা আমার কাছে লেখা আছে। থার্টি এইট পয়েন্ট সিক্স টু মাইল পার আওয়ার। ওকে, এখন কাহিনী কি হচ্ছে এটা আমি বলতেছি। আচ্ছা, কিউ কি বের করছিস? হ্যাঁ, এই যে কিউ বের করছি, ভেহিকেল পার আওয়ার। ওই এই যে এখানে ফর্মুলা কি ইউজ করছিস? ইউনিটারি মেথডে করছি, যে আমার 4.167 সেকেন্ডে একটা গাড়ি যায়, তো 3600 সেকেন্ডে যতগুলো গাড়ি যায় ওটাই তো আমার ভেহিকেল পার আওয়ার। ইউনিটারি মেথডে করছি আচ্ছা এটা। আচ্ছা। ওকে, এখন হচ্ছে ডেনসিটিটা আমি ফর্মুলাটা বলতেছি, দেন ইউনিটারি মেথডটা দেখাচ্ছি, কারণ ইউনিটারি মেথডটা আসলে খুব লজিক্যাল। তো 38.62 দিয়ে ভাগতে আসে 22.37 ভেহিকেল পার মাইল। তো এটা আমি এভাবে করছি। এখন আমি তোকে এটা একটু ইউনিটারি মেথডে দেখাই দিই এই জিনিসটাকে, ডেনসিটিটা কেমনে বের করছি। তো ডেনসিটির মানে কি, কতগুলা গাড়ি থাকে একটা এলাকার মধ্যে বা একটা জায়গার মধ্যে। এখন আমার স্পিড হচ্ছে 38.62, তার মানে হচ্ছে এটা যদি আমার রাস্তা হয় মাইল পার আওয়ার, 38.62 হচ্ছে আমার এখানে স্পিড। এই রাস্তাটাকে আমি 1 মাইল দিই। ওকে, ধরলাম এটা আমার 1 মাইল রাস্তা। তো যদি আমার গাড়ির এভারেজ স্পিড হয় 38.62 মাইল পার আওয়ার, তাহলে এই 1 ঘন্টার মধ্যে 1 মাইল 2 মাইল করে 38.62 মাইল পার করে ফেলছে গাড়িগুলা। আচ্ছা না, ওয়েট, আরো ভালোভাবে বলা যাবে। এই রাস্তাটা ধর 38.62 মাইল, তার মানে কি 1 ঘন্টার মধ্যে একটা গাড়ি এই জায়গা থেকে এই জায়গায় আসবে। এন্ড ভেহিকেল ফ্লো কত 864, তার মানে এই 1 ঘন্টার মধ্যে আমার এরকম করে করে 864টা গাড়ি আছে। তাই 1 মাইলে কয়টা গাড়ি আছে, 864 ডিভাইডেড বাই 38.62, এটাই আমার হচ্ছে ডেন্সিটি। বুঝছস? কারণ আমার হচ্ছে 864 ভেহিকেলস পার আওয়ার, আবার 1 ঘন্টায় 38.62 মাইল, তাহলে এই রাস্তার মধ্যে আমার 864টা ভেহিকেল আছে এই রাস্তার মধ্যে।
আর এখানে তাহলে 1 মাইলে আমি যদি ছবি তুলি 1 মাইলের, তাহলে 1 মাইলের মধ্যে আমি কয়টা গাড়ি পাবো? 864 ডিভাইড বাই 38.62, যেটা ভ্যালু হচ্ছে 22.37 মানে 23। এটাই হচ্ছে আমার ডেন্সিটির ইউনিটারি মেথড, যদি বুঝা করতে চাস, নাইলে ফর্মুলা মুখস্থ। ওকে, সিঙ্গেল প্রবলেম শেষ। ডাবল ডিটেক্টরে চলে যাই। সিঙ্গেল ডিটেক্টরের কোনো কোয়েশ্চেন আছে? নাই মনে হয় মামা, প্রসিড করতে পারিস। ওকে, তাহলে আমি এখন ডাবল ডিটেক্টরে চলে যাই। তো ডাবল ডিটেক্টর আমার কি আছে দেখি। ডাবল ডিটেক্টরের কোয়েশ্চেন দেওয়া আছে, বাট ডাবল ডিটেক্টর মানে দুইটা ডিটেক্টর আছে, আর দুইটা ডিটেক্টরের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 20 ফিট। তো আগে একটা ডিটেক্টরের জন্য যে ডাটা পাইছি, ডাবল ডিটেক্টরের জন্য দুইটা ডাটা পাইছি। এখন ডাবল ডিটেক্টরে কি কি করা যায়? তো ডাবল ডিটেক্টরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গাড়ির লিঙ্কটা দেওয়া থাকবে না, এটা আর কি বের করে নেওয়া লাগবে। তো ডিটেক্টরের লেন্থ হচ্ছে 6 ফিট, আর গাড়ির লেন্থ আননোন, আর ডিটেক্টরের যেটা ডিস্টেন্স হচ্ছে দেওয়া 20 ফিট। এখন যেহেতু দুইটা ডিটেক্টর, তাহলে হেডওয়ে দুইটা পাবো। তাহলে প্রথম ডিটেক্টর আমার কি হেডওয়ে দিবে? একটা গাড়ি 16তে ট্রিগার করছে, একটা গাড়ি 41-এ ট্রিগার করছে। তাহলে হেডওয়ে ফ্রম ডিটেক্টর 1 বলবে আমাকে 141 মাইনাস 16, আর ইউনিট তো 30-এ, 30 তো প্রথম ডিটেক্টর বলছে হেডওয়ে এত। আর সেকেন্ড ডিটেক্টর হচ্ছে কলম লাগবে তো আমার। ওকে, আর সেকেন্ড ডিটেক্টর এসে আমাকে বলছে হচ্ছে যে 25-এ প্রথমটা ট্রিগার করছে, তারপর এটা 149-এ ট্রিগার করছে। আমরা সাধারণত অন দিয়ে কাজ করি, অফ দিয়ে করা যায়, বাট সাধারণত অন দিয়ে কাজ করি আমরা এটা। তাহলে সেকেন্ড ডিটেক্টর আমাকে বলছে হচ্ছে কত কত 148, 149 আর 25, 149 আর 25, 4.13। তাহলে দুইটা ডিটেক্টর দুই রকম হেডওয়ে দিছে। তাহলে প্রথম ডিটেক্টর যেটা দিছে পরেরটা আর একটু কম দিছে না? তার মানে কি ডিস্টেন্স কমে গেছে। প্রথম ডিটেক্টর বলছে যে তারা 4 সেকেন্ড 4.167 সেকেন্ড ডিফারেন্স, আর পরেরটা বলছে যে কম সেকেন্ডের ডিফারেন্স। তার মানে কি হয়েছে? গাড়িটা, দুইটা গাড়ির মধ্যে ডিস্টেন্স কমে গেছে। তাহলে এই হেডওয়ে থেকে তুই যে কনক্লুশন আসতে পারস যে ডিস্টেন্স রিডিউসড। তারপর হচ্ছে অকুপেন্সি। অকুপেন্সি আগের মতোই বের করব। প্রথম ডিটেক্টর বলবে হচ্ছে যে 27 মাইনাস 16/30, কারণ যখন অফ আর যখন অন এই দুটো ডিফারেন্স হচ্ছে সে কতক্ষণ ধরে ছিল। তো জাস্ট মাইনাস করে করে অকুপেন্সি গুলো বের করা হয়েছে। তো প্রথমটার অকুপেন্সি এট এ ডিটেক্টর ছিল হচ্ছে 0.367, আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি, জাস্ট মিলাই নিস। সেকেন্ডটার অকুপেন্সি হচ্ছে টি অফ মাইনাস টি অন ডিভাইডেড বাই 30, 0.367। আবার সেকেন্ড গাড়িটার এ ডিটেক্টর বলছে হচ্ছে 433, আবার সেকেন্ড গাড়িটার বিটা বলছে হচ্ছে 0.467। এখন অকুপেন্সি দেখ, সেকেন্ড গাড়িটার বেড়ে গেছে না? প্রথমে কম ছিল পরে বেড়ে গেছে, তার মানে কি গাড়িটা আস্তে আস্তে স্লো করছে। অকুপেন্সি বেশি মানে তার সময় লাগছে বের হইতে বেশি, আর বেশি সময় লাগছে মানে তার হচ্ছে আস্তে হচ্ছে সে আমার গাড়িটা স্লো করে ফেলছে আর কি, বুঝছস? তারপর হচ্ছে স্পিড। এখন আমি হচ্ছে স্পিড যদি বের করতে হয় কেমনে বের করব? ডিস্টেন্স বাই টাইম। তো দুইটা ডিটেক্টরের মধ্যে ডিস্টেন্স কত? 20। তাহলে আমি যদি ফার্স্ট গাড়িটির স্পিড বের করতে চাই, ডিস্টেন্স 20, সেই 20টা কতক্ষণে ক্রস করছে? বি তে ট্রিগার করছে 25-এ, এ তে ট্রিগার করছে 16-তে, তাহলে 25 মাইনাস 16, এই টাইমে ডিস্টেন্স বাই টাইম এটা আর 66.67। একবার একটু বল না কি করছিস? ডিস্টেন্স বাই টাইম বের করছে আমি এক কথায়। তো ডিস্টেন্স বাই টাইম যদি বের করতে হয়, ডিস্টেন্স তো দুইটা ডিটেক্টরের মধ্যে, এই যে ডিটেক্টর এ ডিটেক্টর বি, তাদের মধ্যে যে ডিস্টেন্স হচ্ছে
20 ফিট, আর সে এতে ট্রিগার করছে 16 সেকেন্ড, 16/30-তে। পরে গাড়িটা যখন বিতে গেছে তখন ঘড়িতে টাইম ছিল 25/30। তাহলে সে এই 20 ফিট কতক্ষণে ক্রস করছে, এই দুটো টাইমের ডিফারেন্স না? তো এটা হচ্ছে টাইমের ডিফারেন্স, ডিস্টেন্স বাই টাইম দিয়ে আমি ফার্স্ট গাড়ির স্পিড বের করছি। সিমিলারলি সেকেন্ড গাড়ির স্পিডটাও বের করছি। সেকেন্ড গাড়ির জন্য সে ট্রিগার করছিল হচ্ছে 149 আর 141-এ, 149 141-এ। ওকে, এটাতে ভ্যালু আসে হচ্ছে 51.14। এখন একটা জিনিস তোমার মিসিং ছিল, সেটা কি বলতো? লেংথ অফ লেন্থ কার। দেয়া নাই। লিঙ্ক দেওয়া নাই, তো আমার এখন লিঙ্কটা লাগবে। তো লিঙ্কটা কেমনে বের করব? স্পিড তো জানি 60, প্রথম গাড়িটার জন্য বের করি। কার 1 স্পিড কত? 66.67। এটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কি? ডিটেক্টরের লেংথ প্লাস কার লেংথ ডিভাইড বাই অকুপেন্সি টাইম। ডিটেক্টর লেংথ জানোস 6 ফিট, এলএন জানোস না? তো এটা সলভ করলে এলএন পেয়ে যাবে 18.47 ফিট। এখন এটা তো আমি হচ্ছে কোন ডিটেক্টর ইউজ করছি? ডিটেক্টর এ থেকে এটা বের করছি না, কারণ অকুপেন্সি টাইম আর এ ছিল এটা। তো ডিটেক্টর বি তেও লেংথ বের করা যাবে। আবার সেকেন্ড কারের জন্য, আচ্ছা এটা তো ফার্স্ট কারের জন্য করছি 1A 1B। তো সেকেন্ড কারের জন্য লেংথ বের করা যাবে, দুই ডিটেক্টরে দুইটা লেংথ আসবে, কারণ অকুপেন্সি টাইম দুই ডিটেক্টরে আলাদা। তার মানে কি, ডিটেক্টর দিয়ে আমি লেংথ বের করলে এরর থাকবেই। বুঝছস? এটা হচ্ছে এটার একটা কনক্লুশন। এখান থেকে ইয়ে কেমনে বের করে? ফ্লো রেট এইসব এখান থেকে এটুকুই বের করছে, তারপর বাকিগুলো হচ্ছে যে ফর্মুলা দিয়ে বের করতে ম্যাক্রোস্কোপিকও হবে। তো লিখতে বলছে। এই যে ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিকটা হচ্ছে আমার ক্লাস নোটে নাই, সামিয়া নোট করছে। ম্যাক্রোস্কোপিক কে টিচার বের করছিল, বের না করলে আর কি ম্যানুয়ালি করা লাগবে। হ্যাঁ করছো তো। আচ্ছা, আমার কাছে আমি লিখি নাই আর কি, যদি বের আমি করে আর থাকে ওইটা তো ইয়ে ফ্লো রেট বের করস নাই তুই। তাহলে ফ্লোরেট বের করা করার নাই। ফর্মুলা তো সেম, সবগুলো তো ডাটা তো এই পর্যন্ত বের করছি। তারপর কে আর কিউ তো বের করা যায়। এই যে হেডওয়েতে ভাগ দিয়ে দিবি, আমার হেডওয়ে তো দেওয়া আছে, এই যে হেডওয়ে আছে 3600 ভাগ দিয়ে পেয়ে যাবি। আবার স্পিডও আছে, তাহলে স্পিড কে হচ্ছে যে মাইল পার আওয়ার দিয়ে ভাগ দিয়ে আবার পেয়ে যাবি ডেনসিটি। সেম ভাবে বের করা যাবে, কি সমস্যা আলাদা নেই। আলাদা সবগুলোর জন্য বের করব? হ্যাঁ, কারণ মাল্টিপল ডিটেক্টরের প্রবলেম হচ্ছে এটাই, যতগুলো ডাটা আছে ততগুলো বের করা লাগতেছে, এর কোনো এক্সকিউজ নেই। তারপর হচ্ছে যে ডেনসিটি, যেটা বললাম, ডেনসিটি হচ্ছে আমার টোটাল ফিট প্লাস ডিভাইড বাই ডিস্টেন্স। তো ডিস্টেন্সে ভাগ দিলেই পেয়ে যাবে ডেনসিটি, ওই যে মাইলের মতো। টোটাল আমার আছে এখানে 5280, আর একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টেন্স মনে করো হচ্ছে 8, তাহলে এখানে কয়টা গাড়ি জায়গা হবে? 5280 ডিভাইড বাই 8, তাহলে হচ্ছে ডেনসিটি পেয়ে যাবে। ইজি জিনিস। তারপরে হচ্ছে জাস্ট সব নর্মাল ইংলিশ টার্ম। অপটিমাম ডেনসিটি, যখন হচ্ছে আমার ডেনসিটি অপটিমাম থাকে। ডেনসিটি রিজন 3 ধরনের হয়। রিজন 1 হচ্ছে যখন কম গাড়ি, রিজন 2 হচ্ছে মোটামুটি গাড়ি, রিজন 3 মানে বেশি গাড়ি। তো বেশি গাড়ি থাকলে যা সিচুয়েশন, কম থাকলে যা সিচুয়েশন, মিডিয়াম থাকলে যা সিচুয়েশন, বাংলা লেখা। মেজারমেন্ট টেকনিক, ফটোগ্রাফিক টেকনিক মানে হচ্ছে ছবি তুলে হিসাব করে। ইনপুট আউটপুট কাউন্ট মানে হচ্ছে একটা রাস্তার এক মাথায় একজন দাঁড়াবে, আরেক মাথায় একজন দাঁড়াবে, এন্ট্রেন্স এক্সিট গুইনা বলবে যে রাস্তার মধ্যে কয়টা গাড়ি আছে। যেখানে মাঝে মাঝে এরর হয়, তো যখন এরর হয় তখন এটাকে আর কি ক্যালকুলেশনে দেখানো লাগবে, যে আমি হচ্ছে জানি যে 4000টা গাড়ি ঢুকছে আর বের হয়েছে, এটা জানি। কিন্তু ইনিশিয়াল কাউন্টে যদি আমার 1% এরর থাকে, তাহলে আমার হচ্ছে এই 4000-এর মধ্যে 40টা গাড়ির একটা হিসাব উল্টাপাল্টা হবে। আবার হচ্ছে এটা একটু ভালো করে বুঝা না, ম্যাম বুঝাইছিল কি বুঝি ভুলে ম্যাম গেছি। এটার ম্যাথ দেখায় নাই, সমস্যা হচ্ছে যে এটাই, যদি ম্যাথ দেখায় তাহলে এই ম্যাথটাই দেখা দিতে পারতাম। তো ধরো হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এরকম,
যে যেখানে -20/3টা কেন আসছে, 20 কোত্থেকে আসছে। ওকে, ইনিশিয়াল কাউন্ট অফ ভেহিকলস সেকশন 60 vehicle per vehicle per 3 lane for 1 mile road। এখানে 20টা কেমনে আসছে এটা কি খেয়াল আছে তোদের কারো? কারণ এখানে ম্যাথের স্টেপস গুলো লেখা নেই তো, জাস্ট হুট করে আকাশ থেকে 20 নিয়ে আসছে। ম্যাথটা করা থাকলে একটু বলিস, নাইলে আমি জাস্ট আইডিয়া দিয়ে যাবো। 60/3 দিয়ে কিছু করছে 20। 60/3 করলে 20 আসে না তো, 20/3 মানে 20। এখানে হচ্ছে এটার যদি কোনো এক জায়গা থেকে ম্যাপটা তুলে থাকে তাহলে আমি ওটা দেখে আর কি বলতে পারবো, কারণ এখানে ফুল ডাটাটা আমি আসলে চোখে পড়তেছে না আমার কাছে যে সবকিছু দেওয়া আছে। ইনপুট ডিটেক্টর হচ্ছে আন্ডার কাউন্ট বাই 1%, আর আউটপুট ডিটেক্টর ওভার কাউন্ট বাই 1%। এটার মানে কি? তো ইনপুট ডিটেক্টর যদি আন্ডার কাউন্ট করে তার মানে কি, সে হচ্ছে কম গুনতেছে। গাড়ি যদি 4000টা যায়, সে 4000টা গুনবে না, সে হচ্ছে আন্ডার কাউন্ট করছে, মানে সে হচ্ছে কম কাউন্ট করছে। এখন দুইটা জিনিস, আমি তো জানি না কয়টা গাড়ি গেছে, বাট আমার ইনপুট ডিটেক্টর বলছে যে 4000টা গাড়ি ঢুকছে। তো যেহেতু এটা আন্ডার কাউন্ট করে তার মানে কি গাড়ি আসলে বেশি গেছে। তাহলে গাড়ি অ্যাকচুয়ালি কত বেশি গেছে? যদি 1% থাকে, এটা কি পার মাইল দেওয়া আছে এনি চান্স? 40টা বেশি গেছে। 40টা বেশি গেছে, তার মানে অ্যাকচুয়ালি গাড়ি ঢুকছে হচ্ছে 4040টা, যেটা হচ্ছে আন্ডার কাউন্ট নেটটা। আর আউটপুট ডিটেক্টরে 1% ওভার কাউন্ট করছে, তার মানে আউটপুট ডিটেক্টর যেটা দেখবে তার চেয়ে হচ্ছে তোর 1%, ধর আউটপুট ডিটেক্টর দেখছে হচ্ছে 4000টা, তার মানে আসলে গাড়ি গেছে কত? 4000 থেকে 40 বাদ দিলে যেটা থাকে 3960, অ্যাকচুয়ালি এতগুলা গাড়ি গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এরর আর কি। তো তারপর হচ্ছে যেটা বের করা লাগছে সেটা হচ্ছে যে এখানে সবগুলো ডাটা দেওয়া নাই মনে হচ্ছে, কারণ আমি এখানে 20 কোনোভাবে খুঁজে পাইতেছি না। মামা এটা 20টা হইতেছে তোর ওই যে এখানে লিখছে হচ্ছে 60 ভেহিকলস পার মানে 3 লেন পার 1 মাইল, এখানে হচ্ছে সে পার 1 লেন পার 1 মাইল আনছে আর কি। তো বেসিক্যালি 60 ডিভাইডেড বাই 3 করলে তুই পার লেনে পাচ্ছস আর কি, বুঝছস? মানে পরে 60 বাই আবার 3 মানে হচ্ছে 20। আবার 3 কেন আর ভাগ আসছে? ওই ওই 3টা কেন, হ্যাঁ এটাই মানে এই 3 মানে কোনো তো লেনেরও কিছু নাই, এই যে আমি পার মনে হয় ফর 3 লেন 1 মাইল, এটা কি কোনো কাহিনী আছে যে পার লেন মাইল না, কারণ আমার পুরো রাস্তায় আছে 1 মাইল, আবার মাইল ভাগ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আর তো ভাগ হইতেছে না। এখানে আমার যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে যে এক্সিটে কয়টা গাড়ি, 3960, আর হুম, এন্ট্রান্সে 4040, তাহলে এটার ডিফারেন্স কত? 80টা। এটি আচ্ছা, আর ইনিশিয়াল কাউন্ট মানে হচ্ছে সেকশনে আচ্ছা 60টা শোন, এখানে পাইছি। 20, হ্যাঁ এটা যদি এটাই আমার তোর 80 রাস্তা হয়, মাইনাস 60। এই রাস্তার মধ্যে আমার আগে থেকে 60টা গাড়ি ছিল, তো ঢুকছে বের হয়েছে এরর থেকে বাদ দিয়ে বুঝলাম যে আমার 80টা গাড়ি এদিক সেদিক হয়েছে। তাই যদি আগে থেকে 60টা থাকে আর যদি 80টা গাড়ি ডিফারেন্স হয়, তার মানে এক্সট্রা আমার গাড়ি কয়টা ট্রাভেল করছে? 20টা। তাহলে পার লেন কয়টা? 20/3। মাইনাস কেন দিল? হুম, ঠিক আছে ঠিক আছে। মাইনাস দিছে কারণ আমার কম বের হয়েছে বেশি ঢুকছে, আউটপুট মাইনাস ইনপুট। তাই গাড়ি ঢুকছে বেশি, বেড়েছে কম, তো এটা দিয়ে হচ্ছে বের করছে। ওকে, থ্যাঙ্কস। তারপর হচ্ছে ডেনসিটি একটা ইকুয়েশন, কে ইজ ইকুয়াল টু কিউ বাই ইউ, যেটা আমি আগে দেখাইছিলাম। তারপর হচ্ছে যেটা আগে জিনিস, স্পিড, ডিস্টেন্স বাই টাইম, এখানে বাকি সব জানা জিনিস। তো এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে একটা ফর্মুলা বের করে নিয়ে আসছে, ডেরিভেশন নিয়ে আসছে একটা। এই ডেরিভেশনটা হচ্ছে তোর, আমি জাস্ট বলে যাই একবার। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্স বাই টাইমকে আমি হচ্ছে আওয়ার আর মাইলে কনভার্ট করে নিছি, এটা হচ্ছে আমার স্পিড, এটা আমি জানি। এখন টি নট মানে কি? তো টি নট হচ্ছে যে টোটাল অকুপেন্সি টাইম। তো টোটাল অকুপেন্সি টাইম তুই কেমনে বের করবি? এটা হচ্ছে যে যতগুলো গাড়ি আসছে আর প্রত্যেকটা গাড়ির জন্য যে টাইমটা লাগছে, এটা গুণ করলে তুই অকুপেন্সি টাইম পেয়ে যাবি না টোটাল। আমার 20টা গাড়ি গেছে আর প্রত্যেকটা গাড়ি 5 মিনিট ধরে ছিল,
টোটাল অকুপেন্সি টাইম কত, 20 × 5 50 মিনিট। তাহলে টি নট হচ্ছে এভাবে অকুপেন্সি টাইমটা বের করা হয়েছে। তো তারপর এই যে টি নট হচ্ছে যে অকুপেন্সি টাইম বের করা হয়েছে, এই ইন্ডিভিজুয়াল টাইম টি নট বাই 3600, এই টি নট বাই এই ইকুয়েশন থেকে টি নট বাই 3600 ভ্যালুটা বের করা যাবে না? টি নট বাই 3600 কত হবে, সাইড টাইড চেঞ্জ করে আর কি একটা বের করতে পারবে না? কি আসে টি নট বাই 360 যদি করে নিই তাহলে আসবে হচ্ছে আমার স্পিড ডিভাইডেড বাই 5280 ইন্টু লেংথ অফ ভেহিকেল ইন্টু লেংথ অফ ডিরেক্টর, এটা আসবে। তো এখানে এই জিনিসটা বসাই দিচ্ছে। আর পার্সেন্ট অকুপেন্সি মানে কি? এইখানে ওই টিটা কি? এটা হচ্ছে অকুপেন্সি টাইম, এটা। টি নোট তো আছে ওই যে আর এই টি নটটা হচ্ছে তোর শুধু টি এভারেজ যেটা, টাইম, শুধু ছোট টি নট যেটা সেটা হচ্ছে যে তোর ইন্ডিভিজুয়াল টাইম। না না এই এক যে এক টাইম পিরিয়ড অফ অবজারভেশনস ওইটা। এটা হচ্ছে পরে লাগতেছে যে আমি টোটাল কতক্ষণ ধরে অবজার্ভ করছি। কারণ পার্সেন্টেজ যখন বের করবি তখন তুই অকুপেন্সি ডিভাইডেড বাই টোটাল অবজারভেশন বের করবি না, এটা তো পার্সেন্টেজ। তাহলে টোটাল অবজারভেশন টাইম টি, অকুপেন্সি টি নট বাই টি করলে অকুপেন্সি টাইম বের করা যায়, বাট টি নটকে তারা ঘুরাই পেঁচায় এটা লিখছে। এটা অকুপেন্সি ইকুয়েশন। সবচেয়ে বড় প্যারা লাগে যে ম্যাম বলছে যে ডেরিভেশন দিবে, আমি জানি না এটা আমি কেমন মুখস্থ রাখবো। তারপর যেটা করছে যে অকুপেন্সির সাথে হচ্ছে তোর অকুপেন্সির যে ভ্যালুগুলো আছে এখান থেকে তো হচ্ছে তোর ফ্লো আর ডেনসিটি বসানো যায়। তো অকুপেন্সির সাথে যেরকম ডিস্টেন্স আর স্পিডের একটা রিলেশন আছে, তো এই ভ্যালুগুলোকে তোর কিউ আর কে দিয়ে কনভার্ট করে বিভিন্ন রকম ভাবে এক্সপ্রেস করা যায়। এটাকে ফ্লো দিয়ে এক্সপ্রেস করছে, আবার ডেনসিটি দিয়ে এক্সপ্রেস করছে। তো তোর যদি কোশ্চেনে ডেনসিটি থাকে এই ফর্মুলা দিয়ে অকুপেন্সি বের করবি, যদি কোশ্চেনে ফ্লো থাকে এই ফর্মুলা দিয়ে বের করবি, বা অকুপেন্সি দেওয়া থাকলে ঘুরাইয়া কে বের করবি, মানে একটা থেকে একটা যাতে বের করা যায় এই কারণে এই জিনিসটা করছে। আমার সাজেশন কিচ্ছু মনে রাখা লাগবে না, জাস্ট এই পার্টটা মনে রাখলেই হবে, বাকি সব তুই বের করে নিতে পারবি। বাকি সব কেন বের করে নিতে পারবি, কারণ কে আর কিউ বের করতে পারোস, ডিটেক্টরের ম্যাথ থেকে কে আর কিউ বের করে শিখছস, কনভার্ট করে নিবি, এটা আমার সাজেশন। ওকে, তারপর হচ্ছে যে শক ওয়েভ। শক ওয়েভ জিনিসটা কি? শক ওয়েভ জিনিসটা হচ্ছে যে এটা আমার একটা বিশাল রাস্তা, তো এই রাস্তার মধ্যে কি হচ্ছে প্রত্যেকটা ইন্টারসেকশনের মধ্যে ডেনসিটি দেওয়া আছে, এগুলো এক একটা হচ্ছে ডেনসিটি। এগুলো ডেনসিটি কেমনে আমি বুঝছি, কারণ বই চেক করা লাগছে, বইয়ের কোন বইয়ের জানি পেজ 217 আছে, ওখানে একটু ক্লিয়ার করে বলা আছে। প্রত্যেকটা ডেনসিটি দেওয়া আছে। এখন এই রাস্তাতে একটা জিনিস দেখ, এই কন্ট্রোল লাইনটা হচ্ছে 40 ডেনসিটি, এইটা নিয়ে আমি একটু কাজ করবো। আর এটা হচ্ছে টাইম, তো টাইমে কি হচ্ছে, টাইমে কি হচ্ছে ধর 4টা 10 মনে কর, তো 4টা 10-এর মধ্যে এখানে 40টা গাড়ি আছে। টাইম যত যাইতেছে এই 40টা গাড়ির কনজেশন কি তত পিছনের দিকে আসতেছে না? 4:30 হচ্ছে পিছের রাস্তায় জ্যামটা লেগে গেছে। তো জ্যাম লাগছে কেন বলছি, কারণ দেখ পিছের রাস্তায় আগে সারাক্ষণ কম ছিল, পরে বাড়ছে, তাই আমি 40কে জ্যাম কনসিডার করতেছি। তাহলে একটা জায়গার জ্যাম যখন পিছে যাচ্ছে টাইমের সাথে সাথে, তখন এটাকে আমি বলি ব্যাকওয়ার্ড শক, ব্যাকওয়ার্ড ফর্মিং শক ওয়েভ। ওকে, কারণ এই জায়গায় হচ্ছে সাদা জায়গাটা ছিল, যে জ্যাম ছিল না, দেন লাইনটা আসতেছে আর কি, তো জ্যামটা মনে কর পিছাচ্ছে। আর যদি কেসটা এরকম হয় যে জ্যামটা আগাচ্ছে, এখানে 70, টাইম যেতে 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 এই জায়গায় জ্যামটা লাগতেছে, তখন এটাকে বলি আমরা ফরওয়ার্ড ফর্মিং শক ওয়েভ। তো ব্যাকওয়ার্ড ফর্মিং শক ওয়েভটা কখন হয়, যখন হচ্ছে আমার সিগন্যাল থাকে বা অ্যাক্সিডেন্ট হয়। আর ফরওয়ার্ড ফর্মিং শক ওয়েভটা হয় যখন আমার একটা রাস্তায় ডিভাইডার থাকে। রাস্তায় যদি ডিভাইডার থাকে বা একটা র্যাম্প থাকে, তার মানে কি, ধর আমার এই রাস্তায় এই জায়গায় একটা র্যাম্প আছে, কথার কথা এই জায়গায় একটা র্যাম্প আছে। র্যাম্প থাকলে লাভটা কি হচ্ছে, গাড়িগুলা কিছু কিছু র্যাম্পে চলে গিয়ে ফ্লাইওভারে দিয়ে অন্য জায়গায় চলে গেছে, যা যা গাড়ি আছে সব সামনে গিয়ে জ্যামে লাগতেছে, পিছে জ্যাম নাই, বাট জ্যামগুলো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। ইনস্টেড অফ যত সময় বাড়তেছে তত সামনের দিকে রাস্তাগুলো জ্যাম লাগতেছে।
যখন উল্টাটা হচ্ছে তখন এটাকে বলি আমরা ফরওয়ার্ড ফর্মিং শক ওয়েভ। আর যখন হচ্ছে আমার সিগন্যালের কারণে জ্যামটা পিছের দিকে ঠেলতেছে, সামনের গাড়ি ব্লক থেকে পিছের গাড়ি ব্লক হচ্ছে, তখন এটাকে বলা হয় হচ্ছে তোর ব্যাকওয়ার্ড ফর্মিং শক ওয়েভ। আর স্টেশনারি শক ওয়েভ মানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগা আছে, এটাকে হচ্ছে স্টেশনারি শক ওয়েভ বলা হয়। তো এটা হচ্ছে 3 ধরনের শক এগুলো ওয়েভ। থেকে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে? এই গ্রাফ গুলা তো আর আসবে না। নো আইডিয়া, আমি ক্লাস বুঝি নাই ওইটা, এই কারণে বই দেখা লাগছে, বাট বইতে বলে নাই কোশ্চেন কেমন দিবে। সো এটা হচ্ছে যারা ক্লাস করছে তাদের কাছে একটু গুতায় শোনা লাগবে। তারপর হচ্ছে যে এই গ্রাফটা জাস্ট মনে রাখবি যে ব্যাকওয়ার্ড ফর্মিং যখন হয় তখন ফরওয়ার্ড রিকভারি আসে, আর যখন ফরওয়ার্ড ফর্মিং হয় তখন ব্যাকওয়ার্ড রিকভারিটা আসে। এটা জাস্ট একটা ডায়াগ্রাম হিসেবে মনে রাখবে। তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডেনসিটি মেজার, এটা হচ্ছে এই ইকুয়েশনটা দেখে লাভ নাই, এটা হচ্ছে একদম ম্যাথ কি আছে, আচ্ছা এটার ম্যাথটা করা নাই, এখানে সব ডাটা নাই দেখে। মেইন কথা হচ্ছে তোর যদি বের করতে হয় যে টি মানে কি জানিস ছিল, আচ্ছা টোটাল ট্রাভেল টাইম যদি তোর জানা লাগে, টোটাল ট্রাভেল টাইম কেমনে জানবি? টোটাল ট্রাভেল টাইম জানার জন্য সব গুণ দেওয়া লাগবে। কে মানে ডেনসিটি, এল মানে লেংথ, এন মানে নাম্বার অফ লেন। তো তুই ডেনসিটি ইন্টু লেংথ ইন্টু নাম্বার অফ লেন দিলে কি আসবে? এটা হচ্ছে ডেনসিটি। তোর 3 লেন আছে ইন্টু নাম্বার অফ লেন। ডেনসিটি তো ইউজুয়ালি পার মাইল হয়, তো মনে কর 4 মাইল আছে, তো সবগুলো গুণ দিলে কি পাবি? কতগুলো গাড়ি আছে সব পেয়ে যাবি। এটা কি বুঝছস? যেভাবে দেখাই, এটা এভাবে দেখালে ইন্টারেস্টিং লাগবে। এটা রাস্তা 4 মাইল, আর মনে কর 3 লেন। তো তোর ডেনসিটি যদি দেওয়া থাকে 5 পার মাইল পার লেন, তার মানে টোটাল গাড়ি কয়টা? 5 ইন্টু 3 ইন্টু 4, তাই না? এটা হচ্ছে কে ইন্টু এল ইন্টু এন, টোটাল নাম্বার অফ কার্স ডিভাইডেড বাই এম। এম মানে হচ্ছে কয়টা অবজারভেশন নিচ্ছি, ইন্টু টি। টি মানে কি ছিল? ক্যাপিটাল মানে ভুলে গেছি, টাইম পিরিয়ড অফ অবজারভেশন। আর এম হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। ওকে, টোটাল নাম্বার অফ কার্স ইন্টু নাম্বার অফ অবজারভেশন, 3বার অবজার্ভ করছি, ইন্টু টোটাল টাইম করলে যেটা পাবি তুই হচ্ছে টিটিটি বের করতে পারবি। টিটিটি মানে কি? টিটিটি মানে হচ্ছে আমার টোটাল ট্রাভেল টাইম। জাস্ট সব গুণ দিবি, অবজারভেশন নাম্বার অফ অবজারভেশন ভাগ দিবি, ইন্টু টাইম পিরিয়ড করে দিবি। ইউনিটারি মেথড এটা আর কি। স্লাইডে একটা ম্যাথ আছে, এটার বুঝছো সেটা? কোনটা? এটা এটারই একটা ম্যাথ আছে না? খুঁজে বের হ্যাঁ, করবো না আমি পাইলে, এই মেথড তো নাই, এই ম্যাথটাই মনে হয়। এই ম্যাথটাই। এটা আরেকটা ম্যাথ, এটা হচ্ছে এস্টিমেটিং ডিমান্ড, ওটা হচ্ছে তোর টোটাল ট্রাভেল টাইম। এটা হচ্ছে এস্টিমেটিং ডিমান্ডের ম্যাথ। তো এস্টিমেটিং ডিমান্ড কেমনে বের করে? তো ডিমান্ড ম্যাথ করার সময় দুইটা জিনিস মাথায় রাখা লাগে। একটা হচ্ছে যে ট্রাফিক ডিমান্ড বোঝার জন্য যদি আমার ক্যাপাসিটি অনেক বেশি হয়, যে যতগুলো গাড়ি যাইতে চাই ওটাই ডিমান্ড। আর যদি ক্যাপাসিটি কম হয়, গাড়ি অনেক বেশি হয়, তাহলে যতগুলো গাড়িকে আমি হ্যান্ডেল করতে পারবো ওটাই হচ্ছে ডিমান্ড। তার মানে আমার ক্যাপাসিটি হচ্ছে 60, তো 40টা গাড়ি যদি যেতে চাই ডিমান্ড 40। ক্যাপাসিটি 60, 80টা গাড়ি যেতে চাই, আমি হ্যান্ডেল করতে পারবো কয়টা? 60, তাহলে ডিমান্ড 60। বেশি যেতে চাইলে কিছু করার নেই, এটাকে আমি ডিমান্ড বলতে পারবো না। এটি হচ্ছে ট্রাফিক ডিমান্ডের কাহিনী। তো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি হচ্ছে এখানে ম্যাথের জন্য যে কয়টা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো আমি ডিরেক্ট ম্যাথ করানোর সময় দেখাই দিচ্ছি। তাই ম্যাথটা আমি দেখাবো, তো তখন আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। কিউ এক্স কি, ভি এক্স কি, এটা আমি ফর্মুলায় বলে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার অবজারভেশন। একটা 4 মাইল রাস্তা 4টা ভাগ করা হয়েছে, তারপর আমি বসে বসে অবজার্ভ করছি। প্রথম টাইম ইন্টারভেলে দেখলাম যে 30টা গাড়ি, 35টা গাড়ি, 32টা গাড়ি, 38টা গাড়ি। তারপর টাইম ইন্টারভেলে গাড়িগুলো অবজার্ভ করছি। তো আমি ধরে নিচ্ছি অপটিমাম বা হ্যান্ডলিং ক্যাপাসিটি 60। তো যখন 70 গাড়ি আর 80 গাড়ি আসছিল তখন এক্সেস গাড়ি কয়টা? 10টা আর 20টা, 30টা না? 30টা গাড়ি।
এখন আমার এটা তো 3 লেন রোড, তো যদি 30 তো কার্স, 10টা 20টা কোত্থেকে আসছে? কারণ আমি ধরে নিছি হচ্ছে 60টা ক্যাপাসিটি, বাট আমি অবজার্ভ করছি এবার 70টা 80টা গাড়ি, তার মানে একটাতে 10টা বেশি আর একটাতে 20টা বেশি, আর একটা সাবসেকশনে টোটাল 30টা বেশি, বাট 3 লেন, তার মানে টোটাল কয়টা গাড়ি বেশি? 90টা। হ্যাঁ, 10টা গাড়ি বেশি, তার টোটাল কয়টা গাড়ি বেশি? 30টা। ওকে, তো ভেহিকেল এক্সেস কয়টা বের করে নিছি। এখন বের করা লাগবে যে কিউএক্স। কিউএক্স মানে কি? কিউএক্স মানে হচ্ছে তো আনসার্ভড ফ্লো এট টাইম ইন্টারভেল। তার মানে যে কয়টা গাড়িকে আমি হচ্ছে সার্ভ করতে পারি নাই। সার্ভ করতে পারি না কেন? এই 90টা গাড়িকে আমি সার্ভ করতে পারি নাই, এই 30টা গাড়িকে আমি সার্ভ করতে পারি নাই। তো কেমনে বের করে? এই টাইম ইন্টারভেলটা কিন্তু 15 সেকেন্ডের টাইম ইন্টারভেল। তো তখন 0টা গাড়ি ছিল এক্সেস, বাট এখন 90টা গাড়ি এক্সেস না 15 সেকেন্ডে, তাহলে 1 ঘন্টায় কয়টা গাড়ি এক্সেস? 90 ডিভাইডেড বাই 15 ইন্টু 60, 15 মিনিট 60 ঘন্টা, কত আসে? 360। তাইলে 360টা এক্সেস গাড়ি। তারপর হচ্ছে 15টা কোত্থেকে আসছে? এগুলো ইন্টারভেলগুলো 15 মিনিটের ইন্টারভেল নেওয়া, তাই। তো এটা 15 মিনিটের ছিল, এটা আমি ঘন্টায় কনভার্ট করে নিচ্ছি, জাস্ট আমি ঘন্টায় কনভার্ট করছি, আর কিছু না। তারপর হচ্ছে দেখ, 30টা গাড়ি এক্সেস ছিল, বাট আগে ছিল 90টা গাড়ি এক্সেস, তাহলে এখন আমার ডিফারেন্সটা কত? -60। তাহলে -60, 15, 60 ঘন্টায় কনভার্ট করছি, কত আসে? 240 আসে। তাহলে এইগুলো হচ্ছে যে আমার আনসার্ভড গাড়ি। প্রথমে হচ্ছে আমার 360টা গাড়িকে সার্ভ করার লাগছে, বাট তারপর গাড়ি কমে গেছে, তো একটু কম গাড়ি নেগেটিভ দিকে চলে গেছে। এটা হচ্ছে আমার কিউ বের করা। এই দুইটা কলাম বের করা লাগবে। তারপর হচ্ছে যে তোর 120টা আসছে কেমনে? 0 - 30 বাই 15 ইন্টু 60, 120। এটা কিউ এক্স বের করছে। তাহলে ভি হচ্ছে কয়টা এক্সেস ভেহিকেল, আর কিউ হচ্ছে আমি কয়টাকে সার্ভ করতে পারি। তো কয়টাকে সার্ভ করতে পারি এটা ডিপেন্ড করে আমার পিছনে কয়টা গাড়ি আছে ওটার উপর ডিপেন্ড করে। তো দুইটা ডিফারেন্স বের করে আবারে কনভার্ট করে নিচ্ছি। তারপর এটা হচ্ছে যে গিভেন কিউ, যে আমার হচ্ছে কয়টা গাড়ি এখান থেকে অলরেডি আছে, এটা হচ্ছে আমার অলরেডি এই ভ্যালুটা আমার গিভেন থাকে। তো যখন আমার এটার 5400টা গাড়ি থাকে, তাহলে এখন আমার ডিমান্ড কত? 360টা গাড়ি এক্সেস সার্ভ করা লাগছে না, যোগ করে দিচ্ছি। বাট যখন আমি 360 থেকে এক্সেস সার্ভ করার চেষ্টা করছি, পরের ডিমান্ডের হিসাবে আমার -240, মানে আমার আরো কম সার্ভ করা লাগতেছে, তখন আমি হচ্ছে টোটাল নাম্বার অফ কার্স থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে তখন এট দ্যাট পয়েন্ট ডিমান্ড হচ্ছে 5160। তো মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ডিমান্ডটা একবার বাড়লো এরপর কমলো কেন? বাড়ছে কারণ আমার গাড়ি এক্সেস ছিল। কমছে কারণ যখন এক্সেস গাড়ি ছিল, পরে যে গাড়িগুলো এক্সেস ছিল সেগুলো আগের চেয়ে কম এক্সেস ছিল, এই কারণে কমে গেছে ডিমান্ড। তো যত হচ্ছে তোর গাড়ি বেড়ে যায় তত তোর ডিমান্ড বাড়ে, বাট ওই ভ্যালুটার চেয়ে কম যখন গাড়ি বাড়া শুরু করে, ধর আগে আমার বের হয়েছিল হচ্ছে কম গাড়ি, তারপর বেশি বাড়ছে আমার হচ্ছে বেশি গাড়ি, তাহলে আমার ডিমান্ডটা আবার বাড়তো। কিন্তু এখানে হচ্ছে উল্টাটা, ডিমান্ড বেশি বাড়ছে, 30টা গাড়ি পারলেন, তারপর কম ডিমান্ড বাড়ছে, তাহলে তাই ডিমান্ডটা তখন কমে গেছে। তাহলে এইভাবে আর কি হচ্ছে ডিমান্ডটা এস্টিমেট করা হয়, নাম্বার অফ এক্সেস কার আর নাম্বার অফ এক্সেস কারের ডিফারেন্স দিয়ে। এটাই হচ্ছে জাস্ট এই টেবিলটাই তোর করতে দিবে পরীক্ষায়। তারপর এটা হচ্ছে তোর গ্রাফটা আর কি, এই ভ্যালুটা দিয়ে গ্রাফটা আঁকছে। মেজার ফ্লো আর এস্টিমেটেড ফ্লো। নর্মাল লাইন হচ্ছে মেজার ফ্লো, যেটা হচ্ছে গিভেন ডাটা আমি এরকম করে করে মেজার করছি। আর এস্টিমেটেড কি? এস্টিমেট হচ্ছে তখন ফার্স্ট অফ অল কখনো এক্সিড করেনি ডিমান্ড, বাট অ্যাট ওয়ান পয়েন্ট ডিমান্ড এক্সিড করছে, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট কম ডিমান্ড এক্সিড করছে আমার এক্সপেকটেশনের চেয়ে। এটা হচ্ছে ফ্লো চার্ট, এটা জাস্ট আঁকতে দিবে। ব্যাপারটা বুঝছস? শেষ। সরি টপিকটা খুবই কেমন কেমন জানি, অ্যান্ড আমার নলেজও খুব বেশি না যে আমি তোদেরকে একদম 100% অ্যাকুরেটলি সব বলতে পারতেছি কি হচ্ছে না হচ্ছে, বাট ছোট্টকে আমি বলতে পারছি।
এরপর যদি কোনো কিছু কনফিউশন থেকে জিজ্ঞেস করতে পারো, অথবা বাকিটুক যদি বই পড়তে যাই বা পরীক্ষার আগে ভালো মতো আরেকবার দেখতে যাই, তখন যদি কিছু ক্লিয়ার হয় বা কিছু ইনফরমেশন পাই আমি জানাই দিব না। কিছু জানার আছে বা বলার আছে? কার ফলোইং থিওরির ম্যাথটা দিস। আচ্ছা, আমি স্লাইডটা দিয়ে দেবো না। ওকে, আর কিছু? রোজ? All good, man. ওকে, অল গুড, বাই বাই, রেস্ট নেই। আর শুভ মেসেজটা তাহলে কালকে দেখাই দিব না, যদি দেখতে চাস। Okay, bro. তুমি পড়লে দেখাই দিও, প্যারা নেই। ওকে, শুভমসটা তো সিটিজনে পড়ছিলাম, বেশি পড়ে ফেলছিলাম তখন, কারণ সিলেবাস জানতাম না। সো প্যারা হবে না আসলে, কালকে দেখাই দিব না সেম টাইম। ওকে। কারণ এটা আগে আগে দেখা রাখতেছি কেন, কারণ গ্যাপ কম প্লাস কোনো টার্ম কোয়েশ্চেন নাই। তো যা শিখার এখন শিখে রেখে পরে খালি এক্সট্রা ঘাটাঘাটি করা লাগবে। ওকে, ঠিক আছে তাহলে, বাই বাই। ওকে।